পুরো বাসা লাল নীল বাতি দিয়ে সাজানো, সুন্দর করে গেট করা হয়েছে। খুব সুন্দর লাগছে বাড়িটাকে। মনে হচ্ছে জীবনের প্রথম এই বাড়িটাকে দেখলাম। এত সুন্দর করে সাজানো যে চিনতেই পারতেছি না। যদিও সব কিছু আমার নিজের হাতে সাজানো না, আসলেই আমি কাজের ছেলে। না হয় এত সুন্দর করে এত অল্প সময়ে সাজাতে পারতাম। যদিও আমাকে সাহায্য করেছে অনেকেই। দূর থেকে একবার ভালো করে দেখলাম কেমন লাগছে। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে সাজানোটা। দেখে বোঝা যায় যে এটা বিয়েবাড়ি। এটা বিয়েবাড়ি। আমার এক ভাগিনীর বিয়ে আজ। যদিও কেমন করে ভাগিনী হয় তা আমি জানি না। বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। গত 4 বছর যাবৎ এ বাসাতেই আছি। বাকি সব পরে বলবো। বাড়ির সবাই আমাকে ধন্যবাদ দিচ্ছে, তবে সবাই কাজ দেখার চেয়ে আমাকে দেখে বেশি অবাক হচ্ছে। যত সময় কাজ করলাম সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হলো কোনো ভিন জগতের প্রাণী দেখতেছে না। হয় আজকে প্রথম দেখলো আমাকে। যদিও তারা সবাই কেন এমন করে দেখতেছে তা আমি খুব ভালো করে জানি। তবে সবার চেয়ে বেশি অবাক, আরে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলেপক্ষ এসে হাজির। ধ্যাৎ, আপনাদের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আজ আমার অনেক কাজ আছে। জামাইকে দেখে শুনে খাওয়ানো সবসময় দায়িত্ব যে আমার কাঁধে। যাক, গেটে গিয়ে সব ঝামেলা মিটিয়ে নিয়ে গেলাম ভিতরে। বরপক্ষের সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বাড়ির লোকজনকে খাওয়ালাম। এখন বিয়ে পড়াবে আর কি। সবাই যার যার মতো করে মজা করতেছে, কেউ নাচতেছে, কেউ গাইতেছে। সবাই দেখেই মনটা ভরে গেল। আসলে শুধু রক্তের সম্পর্ক থাকলে যে আপন হয় তা না, রক্তের সম্পর্ক ছাড়াও আপন হওয়া যায়, খুব কাছের বিশ্বস্ত হওয়া যায়। আর সেই বিশ্বাস যে নষ্ট করে সে তো দুনিয়া ও আখিরাতেও হারালো। তার মতো বেঈমানকে মানুষ বলা যায় না। কারো বিশ্বাস নিয়ে খেলা করলে সে মানুষের খাতিরে পড়ে না, পশুর চেয়েও অদম হয়। তাই আমিও পারলাম না এতগুলো মানুষের সাথে বেঈমানি করতে। থাক না, কষ্টই পেলাম। তাদেরকে সবাই খুশি আছে, এটাই অনেক বড় পাওয়া। নিজের কষ্টটাকে সুখটা বড় করে দেখলে যে এতগুলো মানুষের মুখে হাসি দেখতে পারতাম না বিশ্বাসটাকে ধরে রাখতে। তবে নিজের ভিতরে কেমন যেন শূন্যতা অনুভব করছি। নিজের ইচ্ছাটাকে মেরে ফেললাম নিজের হাতেই। তবে আমি যে বেইমানি করি নাই তা নয়। হ্যাঁ, করেছি, নিজের সাথেই বেইমানি করেছি। যতই হাসি মুখে থাকি না কেন, ভিতরটা যে চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। না, এখানে আর থাকা উচিত হবে না। তাই আমার জানের জিগার 2 বন্ধুর কাছে ফোনে আসতে বললাম, সাথে সিগারেট নিয়ে আসতে বললাম। যদি ওরা আমার কথায় কিছুটা অবাক হলো, তারপরও কেন আনতে বললাম জিজ্ঞাসা করলো না। কারণটা যে ওদের চেয়ে ভালো কেউ জানে না। বাসা থেকে কিছুটা দূরে গিয়ে একটা সিগারেটে আগুন লাগিয়ে মুখে নিয়ে টানতেছি আমি আর আমার 2 বন্ধু ইমরান আর মিজান। সিগারেটের টান দেওয়ার সাথে সাথেই ভিতর থেকে কাশি আসতে শুরু করলো, সাথে বমিও আসতেছে। মনে হচ্ছে ভিতরে সব নাড়ি ভুড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। 3 জনেরই একই অবস্থা। খুব কষ্ট হচ্ছিল তখন, তবুও ফেলে দিচ্ছি না হাতের সিগারেটটা। শুনেছি সিগারেট নাকি সব জমানো কষ্ট দূর হয়ে যায়, তাই শত কষ্ট হলেও আমাকে খেতেই হবে। নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় আজ জীবনের জমে থাকা সব কষ্টগুলোকে বের করে দিব। খুব হাসি পাচ্ছে আমার। এলাকার সবচেয়ে বড় ভালো ছেলে আজ সিগারেট খাচ্ছে, যে কিনা সবাইকে বারণ করতো সিগারেট খেতে, আজ তার হাতে জ্বলন্ত সিগারেট। আস্তে আস্তে শুয়ে আসছে। হ্যাঁ, আমি পারতেছি, আমাকে যে পারতেই হবে। মুখে হাসি, চোখে জল, ভিতরে ঢুকাচ্ছে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া। তবে কি আমি সুখে হাসতেছি, দুঃখে কাঁদতেছি? মাথায় কিছুই ঢুকতেছে না। আমি বা আমার বন্ধুরা কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন আজ স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করেই কারো হাতে স্পর্শ পেলাম কাঁধে। ছলছল চোখ নিয়ে তাকাতে ব্যাপারটা বুঝতে বাকি রইল না, যদিও অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কত, শেষ পর্যন্ত সিগারেট? সি সি সি, ভাই তুই না সিগারেটের গন্ধ সহ্য করতে পারিস না? তুই না সবাইকে বলে বেড়াও নেশা করা ঠিক না? কিছু সময় নীরব থেকে আবার বলতে শুরু করলো, নিজেকে কি ভাবো? কেউ কিছু বোঝে না। আর কত নিজের ভিতরে সব লুকিয়ে থাকা নীরবে কেঁদে যাবে, আর কত নিজেকে কষ্ট দিবে। কি পাও তুমি এসব করে? মানুষ সবচেয়ে ভালোবাসে নিজেকে, আর তুমি সবচেয়ে বেশি কষ্ট দাও নিজেকে। প্লিজ ভাই, এখন সব কিছু শেষ হয় নাই। নিজের কথা বাদ দাও, মেয়েটির কথা একবার হলেও ভাবো। সে কি তোমাকে ছাড়া সুখে থাকতে পারবে? তুমি কি ওর সুখ চাও না? ওর পরিবারের মুখে হাসি চাও না? চাও বিশ্বাস ধরে রাখতে তাদের?
যখন তোমাকে না পেয়ে অন্যের বউ হয়ে সারা জীবন কেঁদে যাবে, না পারবে মেনে নিতে, না পারবে তোমাকে ভুলে যেতে, তখন কি বর্ষা সুখী হতে পারবে? এটাকে কি সুখ বাড়ে মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা? আর যাদের বিশ্বাস করে ধরে রাখতে তুমি নিজের ভালোবাসাকে কোরবানি দিচ্ছ, তারা যখন দেখবে তাদের মেয়ে কষ্টের পাহাড় বুকে রেখে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে, তারা কি সুখী থাকতে পারবে? যার সাথে আজ বর্ষার বিয়ে হচ্ছে সে লোক মানে বর্ষার স্বামী কি সুখী হতে পারবে? যখন বর্ষার পরিবার জানতে পারবে যে তাদের মেয়ের কান্নার কারণ তুমি নিজেই, তখন কি তারা তোমাকে বিশ্বাস করতে পারবে? আচ্ছা বাদ দাও এসব, সব থেকে তুমি সুখী হতে পারবে। আর তুমি সুখী না হলে আমি কি সুখী হতে পারবো ভাইয়া? বলেই কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। সুমিতের কথাগুলো শুকে চোখের নোনা জলগুলো বেইমানি করে নিজের অজান্তেই পরে বুকে ভেজে গেল। শতমিষ্ঠার চেষ্টা করে আটকাতে পারলাম না। আজকাল চোখের মনে হয় সমুদ্রের মতো সব পানি এসে আশ্রয় নিয়েছে, পড়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। কিন্তু কী উত্তর দিব বুঝতে পারতেছি না। জীবনে প্রথম নিজেকে নিয়ে দুটার ন্যায় পারলাম। জীবনে প্রথম খুঁজে পাচ্ছি না এই প্রশ্নের কোনো সলিউশনও আসতেছে না মাথায়। সুমিতের কথা যথেষ্ট যুক্তি আছে, কারণ আর কেউ না জানলেও আমি খুব ভালো করেই জানি বর্ষা কোনোদিন আমাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবে না। কিন্তু আমার করারই বাকি আছে। আমি কেমন করে বলবো সবার সামনে যে আমি বর্ষাকে চাই, সারা জীবনের জন্য আপন করে পেতে চাই, বউকে বুকের মাঝে লুকিয়ে রাখতে চাই, সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই, বর্ষার মুখে মিষ্টি হাসির কারণ হতে চাই, ওর কষ্টের ভাগ নিতে চাই, ওর দুষ্টু মিষ্টি ঝগড়ার সঙ্গী হতে চাই, ইচ্ছে করে রাগ করিয়ে দিয়ে ওর অভিমানের কারণ হতে চাই, সবসময় সুখে দুঃখে পাশে থাকতে চাই, ওর যখন রাতে স্বপ্ন থেকে ভয় পেয়ে চিৎকার করে উঠবে চুপটি করে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে কপালে আলতো চুমুকে দিয়ে বলবো, কি পাগলি ভয় পাও কেন, আমি আছি তো। আর বর্ষা আমার কথায় সাহস পেয়ে আমাকেও চুমু দিয়ে বলবে, এভাবে জড়িয়ে ধরে থাকলে আমি মরণকেও ভয় পাবো না। আমি যে বর্ষার সুখ চাই, আর কী বা বলবো, কী বা বলার আছে? সবাইকে গিয়ে বলবো যে আমি বর্ষাকে বিয়ে করব? আমি বলবো বর্ষা শুধু আমার? কি বলবো, কি বলবো, আমি কি বলবো? বলবো যে আমি বর্ষাকে ছাড়া আমি সুখী হতে পারবো না, আর বর্ষাও হতে পারবে না, যে কিনা সম্পর্কে ভাগিনা হয়, যদিও অনেক দূর সম্পর্কে, তারপরও কেমন করে বলবো? সমাজ কোন চোখে দেখবে আমাদের? বর্ষার আব্বু আম্মু আমাকে ভাই বলে ডাকে, আর আমি তাদের ভাইয়া আপু বলে, খুব বিশ্বাস করে আমাকে। আমি যাকে কিনা আপু বলে ডাকি তাকে কেমন করে বলবো আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই? কী ভাববে তারা? যদিও সবাই জানে যে বর্ষা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর এটাও জানে যে যাই যাই বলুক কেন আমি কোনো দিন রাজি হব না। যেখানে জানে তাদের মেয়ে আমাকে ভালোবাসে, তারপরও আমাকে এতটাই বিশ্বাস করে যে আমি বর্ষার সাথে রাগ করলে বর্ষা আমার সাথে কথা বলার জন্য পাগলামো শুরু করে দেয়, আর আমি না কথা বললে হাওয়া করে কাঁদতে থাকে আমার সাথে কথা বলার জন্য। আর তারা সব দেখে শুনে বুঝেও তাদের মেয়ের পাগলামো বন্ধ করতে না পেরে আমার হাতে হাত তুলে দিয়ে বলে, কৌশিক, আজ থেকে আর বর্ষার সাথে কখনো রাগ করবে না, সবসময় কথা বলবে, আর যা বলে ওসব শুনবে, বর্ষাকে কষ্ট দিবে না। কারণ তাদের বিশ্বাস বর্ষা যাই করুক, যাই বলুক না কেন আমি ওর সাথে রিলেশনে জড়াবো না, মেনে নিব না বর্ষাকে। যদিও বর্ষার জিদ বা আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে তা সব জানে। তাদের এই অন্ধবিশ্বাস কেমন করে ভাঙে দেই? বর্ষার আম্মু আমাকে এতটা বিশ্বাস করে যে আজ তাদের মেয়ের বিয়ে, আর তার মেয়ে কতটা লাভ করে আমাকে তাও জানে। আর এটাও জানে যে আমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে। আমিও আজ এই বিয়ে বাড়িতে থাকলে যে কোনো ঘটনাই ঘটে যেতে পারে। আমি অন্তত আজকে এই বাড়িতে হুমকির কারণ হতে পারি। যদিও বর্ষা আমার উপর জিদ করে বিয়ে করতেছে, তবুও সে যে কোনো সময় জিদ উঠে গিয়ে ভালোবাসায় ফিরে আসতে পারে। আর একবার যদি তা হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি বর্ষাকে আটকাতে পারবে না। আর আমি যদি বর্ষার সামনে থাকি এটা হওয়ার সম্ভাবনা 90% থাকবে। যার জন্য সব ভেবে চিনতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম ব্যাগ গুছিয়ে। সিঁড়ি বেয়ে নামতেই ধরা পড়ি আবুর কাছে, মানে বর্ষার আম্মুর কাছে। আর উনি খুব ভালো করেই বুঝে যান আমি বাড়ি থেকে পালাচ্ছি। আর ওনাকে দেখে এটাও বুঝতে পারি যে উনি বুঝতে পেরেছে আমি হয়তো বা বর্ষাকে ভালোবেসে ফেলেছি, আর সেজন্যই পালাচ্ছি। মেনে নিতে পারবো না বর্ষা আমার বিয়ে হওয়াটা, তাই চলে যাচ্ছি বাড়ি থেকে। তারপরে বললেন, ভাই কই যাও তুমি, পালাচ্ছ? আমি কেন আগে বুঝতে পারলাম না? বুঝলে মনে হয় এমনটা হতো না। সরি রে,
তবে যা হবার হয়ে গেছে। আর আমি ভালো করেই জানি তুমি এমন কোনো কাজ করবে না যা এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যায়। আর বর্ষা কিছু করতে চাইলেও তা হতে দিবে না। আর তাই তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এক পাও বাড়াবে না। আর যদি অঘটন ঘটেও যায় তাতেও কোনো সমস্যা নেই, ঘটুক যা ঘটার, তবুও অন্তত আজকে কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, বর্ষার বিয়ের সব দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিলাম। যদি তুমি না থাকো তবে বিয়েই হবে না, বলে দিলাম। বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে চলে গেল। কিন্তু আমি কেমন করে বলি, আমি আপনাদের বিশ্বাস রাখতে পারি নাই। আমি নিজের অজান্তে কখন ভালোবেসে ফেলেছি জানি না। তখন কি ভাববেন সে? কারোর বিশ্বাস অর্জন করা পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ। তার চেয়েও বেশি কষ্টের হলো তা ধরে রাখা। আজ তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর তাদের সামনে দাঁড়াবই বা কেমন করে? কি আছে আমার? কি দেখিয়ে সুখে রাখার কথা দিব? চোখের সামনে অতীত ভেসে উঠল পরিষ্কারভাবে। তখন 2018 সাল। তখন ক্লাস 8-এ সবে ভর্তি হয়েছি। গ্রাম ছেড়ে শহরে আরেকটি বয়েজ স্কুলে। বাবা মা 2005 যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার কোনো ভাই বোন ছিল না। বাবা মা বেঁচে থাকতে কখনো কিছুর অভাব পায়নি, যা চাইতাম তাই দিতেন। ছোটোবেলা থেকেই ডান পিঠের অভাবে ছেলে ছিলাম। কিন্তু নিজের চোখের সামনে নিজের পিতামাতার মৃত্যু দেখে কেমন যেন হয়ে যায়। সবসময় ভয় ভয় কাজ করে মনে। তারপর থেকে একদম শান্ত হয়ে যায়। আব্বু ভালো একটা বিজনেস করতেন, তাই কখনো কোনো কিছু চাওয়ার আগেই হাজির হয়ে যেত। আব্বু আম্মু মারা যাওয়ার পর আমার চাচারা আমার সব বিষয় সম্পত্তি তাদের করে নেয় আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বড় খালামণি আমাকে কোলে ধরে নেয়। তারপর থেকে আমি খালামণির বাড়িতেই থাকলাম। খালা খালু আমাকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। সবসময় নিজের ছেলের মতো করে দেখে এসেছেন। খুব ভালোবাসে আমাকে তাদের নিজের ছেলে সুবিধের চেয়েও এক ধাপ বেশি আদর করেন আমাকে। খালুজান একটা সরকারি চাকরি করতেন, আর সেই চাকরির সুবাদে ওনার ট্রান্সফার হয় গাজীপুরের কোনাবাড়ি। আর তাই গ্রাম ছেড়ে এখন চলে যাচ্ছি গাজীপুর শহরে। যদিও শহর না, মফস্বল শহর। খালুজান তো ফরেস্ট অফিসার, তাই অফিস যেন কাছে হয়, তাই কিছুটা গ্রাম সাইডের বাসা নেয়। গাজীপুরে আসার আগে মনে মনে খুব ভয় ছিল যে কেমন হবে, কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু নাই, শহরে সবার সাথে কেমন করে মানিয়ে নিব। আমাকে দেখে সেখানকার লোকজন কি বলবে। সবচেয়ে বড় সমস্যা হবে যেটা, তা হলো শুনেছি শহর নাকি খেলার মাঠ নেই। তাহলে কি আর আমি খেলাধুলা করতে পারবো না? খুব কষ্ট হচ্ছিল এসব ভেবে। কিন্তু যখন আসলাম আমার সব চিন্তা ভাবনা পাল্টে গেল। মফস্বল শহর হলেও গ্রামের মতো পরিবেশ, আর বনের খুব কাছে যাওয়ায় পরিবেশটা দেখার মতো। চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। যা চাই সব আছে, মুক্ত বাতাস, খেলার মাঠ, গাছপালা, পাখির কোলাহল, সব মোট কথায় আমার যেমনটা পছন্দ। আর বাড়িটা দোতলা, খালু খালাম্মা থাকবেন নিচতলায়, আর আমি ছাদে চিলেকোঠার ঘরে। অবশ্যই এটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি। আসলে তাদের সাথে থাকলে আমার কেমন যেন বন্দি মনে হয় নিজেকে। খুব অস্থির অস্থির লাগে। নিচতলায় 4টি ফ্ল্যাট, আর প্রতিটি ফ্ল্যাটে 2টা করে রুম। নিচতলায় আমরা ছাড়াও আরও 3টা ভাড়াটিয়া আছেন, আর দোতলায় কোনো ভাড়াটিয়া নেই। সবগুলো রুমে বাসার মালিক থাকেন, আর বউ ছেলে মেয়ে বাবা মা নিয়ে থাকেন। যদিও কাউকে দেখিনি এখনও। আর খালুজানের মুখে শুনেছি যে বাসার মালিককে নাকি খালুজানের আগে থেকে চিনেন, আর ওনাকে মামা বলে ডাকেন। তার মানে মালিক মালিকিনী আমার ভাই ভাবি হবেন। প্রথম যেদিন বাসে উঠলাম সেদিন মোটামুটি সারাদিন চলে গেল রুম গোছাতে, মালামাল টানাটানি করতে। রাতের বেলায় খাবারের জন্য নিচে খালাম্মার রুমে বসে আছি আমি আর সুমিত। তখন এক মহিলা তার কোলে ছোট্ট একটা মেয়ে নিয়ে প্রবেশ করলো। আমি সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, তুমি কৌশিক? আমি তো অবাক, উনি আমার নাম জানলেন কিভাবে? পরে জানতে পারলাম উনি বাসার মালিকের বউ, মানে আমার ভাবি হন। উনি আমাকে ও সুমিতকে বললেন আমরা যেন তাকে ভাবি না বলে আপু বলে ডাকি। আমরাও সম্মতি দিলাম। খালাম্মা রান্নাঘরে থেকে আসার আগ পর্যন্ত অনেক হাসাহাসি করলাম, আর জানতে পারলাম ওনার কোলে থাকা বাচ্চাটা ওনার মেয়ে, নাম নীলান্দ্রী নীলা। নীলার সাথেই মজা করলাম, যদিও কিচ্ছু বোঝে না মেয়েটা, আর কী বা বুঝবে, বয়স মাত্র 6-7 মাস। ইচ্ছা ছিল মার দিব, কিন্তু আপু আছে তাই মারতে পারলাম না। আসলে বাচ্চা পোলাপান আমার একদম সহ্য হয় না, খালি প্যান প্যান ক্যান ক্যান করে কানের কাছে, মনে হয় টিপা দিয়ে গলাইয়া ফেলাই। আর পিছিয়েদের মারলে তো আর কইবার পারে না কারোর কাছে।
যে আমাকে মারছে। বাবা মা মনে করে এমনি কান্না করতেছে, তাই আমার কোনো দোষ হয় না। পরে খালাম্মা এসে ওনার সাথে কথা বলা শুরু করলেন, তাই আমারও রেহাই পেলাম। আসলে অপরিচিত কারোর সাথে কথা বলা আমার ভালো লাগে না, তারপরেও ভদ্রতার খাতিরে বলতে হলো এতক্ষণ। পরের দিন স্কুলে গিয়ে ভর্তি হয়ে আসলাম। প্রথম দিনে ইমরান আর মুন্না আর মিজানের সাথে দেখা, কথা ও বন্ধুত্ব হয়ে গেল। সারাদিন ক্লাস করে বিকালে বাসায় আসলাম। এভাবে কিছুদিন চলে গেল, আর শ্রমিকও চলে গেল ওর স্কুলে। সুমিতকে এক ক্যাডেট কোচিংয়ে ভর্তি করিয়ে দিছে, আর সেখানেই আবাসিকে থেকে পড়াশোনা করবে। যতদিন পর্যন্ত সুমিত ছিল ততদিন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কিন্তু সুমিত চলে যাওয়ার পর কেমন যেন একা একা হয়ে গেলাম। আজ প্রায় 10 দিন হতে চললো এই বাসায় উঠেছি, বাট একটা মানুষও দেখতে পাই নাই আমার বয়সের বা একটু ছোট বা বড়, যাদের সাথে মিশতে পারবো, আড্ডা দিতে পারবো। এতগুলো ভাড়াটি আছেন এই বাসায়, কারোর কি কোনো সন্ধান নাই? সবগুলো কি বন্ধা নাকি? প্রায় 15 দিন পর আমি ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় বাসার মালিকের মা ওই এক ছেলেকে নিয়ে আমার কাছে আসলেন। ছেলেটি দেখতে খুব সুন্দর, আর বয়সে মনে হয় আমার সমান বা 2-1 বছরের বড় হবেন। তবে ছেলেটি যে পুরাই বলো তা দেখে বোঝা যাচ্ছে। কাছে এসে পরিচয় করিয়ে দিলেন। বাবা, কৌশিকী তোমার নজরুল ভাইয়ের ছেলে আকাশ। তোমার থেকে 2 বছরে বড় হবে। জানো, ওর না কোনো বন্ধু নাই। ওর আব্বু আম্মু ওকে কারোর সাথে মিশতে দেয় না। একদম একা একা থাকতে থাকতে কেমন যেন পাগল হয়ে যাচ্ছে ছেলেটা। আর এখানে তুমিও নতুন আসছো, কারোর সাথে তোমার চেনা জানা নেই, তুমিও একা একা থাকো। তাই বলি কি, তোমার দুজনে আজ থেকে একসাথে চলবে আর ভালো বন্ধু থাকবে। আমার দাদু ভাইটাকে তুমি সঙ্গে দিয়ে একটু ভালোভাবে বাঁচানোর ও স্বাভাবিক জীবনযাপন করানোর চেষ্টা করো। আমিও মাথা নাড়িয়ে সম্মত হলাম। যাক বাবা, এতদিনে তাও একটা বন্ধু পেলাম, মামা বন্ধু, বোকা হাদারাম মামা বন্ধু। সমস্যা নাই, সব ঠিক করে নিতে হবে। আকাশ মামার সাথে মিশে এই বাসার আরও কয়েকটা ছেলের সাথে পরিচিত হলাম। যদিও ছেলেগুলো আমার চেয়ে খুব ছোট, তারপরেও ভালো লাগলো। তবে একটা বিষয় আমি বুঝতেছি না, আমি আকাশ মামা ছাড়াও আরও 3 জন ছেলে আছে যারা ক্লাস 5-6-এ পড়ে। একটা নাম শান্ত, সাপি ও নাইম। এদেরকে আগে কেন দেখি নাই? অন্য বাসার আরও 3 জনের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। এখন আর আমার একা একা লাগে না। 6-7 জন মিলে একটা ক্রিকেট দল বানিয়ে ফেলেছি। স্কুল আর বাকি সময় সবাই একসাথে খেলাধুলা। আর আকাশ মামার সাথে এত ভালো সম্পর্ক হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। সারাদিন একসাথে তো থাকি, এমনকি রাত 12টা পর্যন্ত ছাদে আড্ডা দেই। কোনো রাতে তো উনি আর বাসায় ঘুমাতে যান না, আমার সাথে আমার রুমেই থাকেন। যদিও মামা হন, তারপর সব ধরনের কথাই বলা হয় ওনাকে, যেমন কখনো কোনো রিলেশনে আছে কিনা, কাউকে লাইক করি কিনা, কয়টা প্রপোজ পাইছি ইত্যাদি। আমি তো অনেকগুলো প্রপোজ পাইলেও রিলেশন করার সাহস হয় নাই, খুব ভয় পাই মেয়েদের এই ছোটোবেলা থেকেই। আর মামাও নাকি রিলেশন করে নাই, তবে অনেক প্রপোজ পাইছেন। করবে কি করে, যেই বোকার বোকা তিনি। তবে যে প্রপোজ পাইছেন তা বিশ্বাস করতে একটু দ্বিধা নেই, কারণ মামা আমার থেকে দেখতে পুরোই হিরো। বাসায় আসার প্রায় 1 মাস পর সেদিন শুক্রবার ছিল, তাই স্কুল বন্ধ আর সুমিত আসছে। সারা সকাল খেলাধুলা করে নামাজের কিছু সময় আগেই বাসায় আসলাম। আর যেহেতু বন এলাকা, তাই সব জায়গাতেই খেলার মাঠ বানানো যায়। আর আমরা বানিয়েছি বাড়ির পাশে একটা বড় খোলা অংশে। বাসার কাছেই মাঠ হওয়ার নামাজের মাত্র 30 মিনিট আগে বাসায় আসলাম। এখন কোনো কথা হবে না, তাড়াতাড়ি করে গোসল করে নামাজ যেতে হবে। জুমার নামাজ কোনোভাবে মিস করা যাবে না। আর এমনিতেই সবগুলো নামাজ পড়ার চেষ্টা করতাম আগে থেকেই। এখন আরও উপকার করে হয়েছে, কারণ আকাশ মামা ও নিয়মিত নামাজ আদায় করেন, তাই সবসময় একসাথে নামাজ পড়তে পারি। মিস হয় না খুব একটা সমস্যা না হলে। গোসল করে পাঞ্জাবি পরে ছাদে দাঁড়িয়ে আছি সুমিতের জন্য, আর নিজে থেকে আকাশ মামা বারবার করে ডেকে যাচ্ছে মসজিদে যাওয়ার জন্য। ধ্যাত, বিরক্ত। শ্রমিক কী যে করতেছে, এত সময় লাগে রেডি হতে। এদিকে নামাজের সময় হয়ে গেল ভাব। বিরক্ত নিয়ে মনে মনে যা আসছে তাই বলে যাচ্ছি। হঠাৎ করেই কোনো মেয়েলি কণ্ঠে আওয়াজ কানে আসে। এক্সকিউজ মি। পিছনে ফিরে দেখি বোকা হয়ে চেয়ে রইলাম। মানুষ এত সুন্দর হতে পারে জানা ছিল না। কী দিয়েছে এর উপমা দেব বুঝতেই পারতেছি না। তবে এক কথায় বলতে গেলে, পৃথিবীতে যত কবি শিল্পী তাদের কবিতায় বা ছবিতে যা এঁকেছেন বা যা লিখেছেন কোন মেয়ে সম্পর্কে, তার সবগুলোকেই হার মানাবে এই মেয়ে রূপের কাছে। আমি কখনো পরি দেখি নাই, তবে পরির চেয়েও যে সুন্দরী হবে তা আমি শিওর। প্রথম দেখাতেই কেমন যেন ভাবনার রাজ্যে চলে যাই। তবে কী যে ভাবতেছি তাই বুঝতেছি না। তবে সবগুলো এই মেয়েকে নিয়ে ঘিরেই।
কেমন যেন এক নেশায় ডুবে যাই। অন্যরকম নেশা, ভালো লাগার নেশা, নেশার ঘোর কাটে পাশে থাকা রূপসীর কথায়। এই যে মামা, কি দেখেন এমন করে? আর কোথায় হারিয়ে গেলেন? মেয়ের কথায় ঘোর তো কাটলো, বাট বিরক্তিতে পড়ে গেলাম, সাথে প্রচুর রাগ হচ্ছে। এত সুন্দরী মেয়ে আমাকে কিনা মামা বলে ডাকে। দেখে তো মনে হয় আমার সমান বা বড়জোর 1 বছরের ছোট হবে। তাহলে কেন, কোন অ্যাঙ্গেলে আমাকে মামা ডেকে? আচ্ছা, আমি কি বুড়ো হয়ে গেলাম? আমার তো জানা মতে কোনো ভাগিনা নাই, তবে মামা হলাম কেমন করে? কিছু না বলেই দৌড়ে চলে গেলাম রুমের ভিতর। আয়নায় নিজেকে দেখলাম, না সব তো ঠিকই আছে, কোনোভাবেই বুড়া বা মামা মামা টাইপে দেখা যাচ্ছে না। তাহলে মামা বললো কেন? গ্রামের সব মেয়ের ক্রাশ ছিলাম আমি, আর শহরে এসে মামা হয়ে গেলাম। নিজেকে ভালো করে দেখে চুল ঠিকঠাক করে আবার বাইরে আসলাম। মামা, আপনার কি হয়েছে? পাগল হয়ে গেলেন নাকি? এমন করতেছেন কেন? না, আর মানা যায় না, আমার মতো এত হ্যান্ডসাম লক্ষ্মী কিউট একটা ছেলেকে কিনা মামা বলে ডাকে। হ্যাঁ মা, বলো কি বলবা? আমাকে মা বললেন কেন? আমাকে মামা বললে কেন? মামাকে মামা বলবো না তো কি ভাইয়া বলবো? কোন অ্যাঙ্গেলে আমি তোমার মামা হলাম? আমাকে দেখে কি মামা মামা লাগে? আমি বর্ষা, ক্লাস 7-এ পড়ি। আর আপনার নাম তো কৌশিক, তাই না মামা? কেমনটা লাগে আবারও মামা বলে ডাকে? আবার আমার নামটাও জান দেখি। না, এই মেয়েকে কি চাই আগে জানতে হবে। তাতে কি আমি নাচবো না গাইবো? আর হ্যাঁ, আমার নাম কৌশিক আহমেদ। কি মামা, আপনি নাচতে গাইতে পারেন তা তো জানতাম না। তা একটু নেচে দেখান না। এই মেয়ে, আমার নামাজের সময় চলে যাচ্ছে, তাই কিছু বললাম না। ফাজলামি বাদ দিয়ে বলো তুমি কে? বললামই তো, আমি বর্ষা, ক্লাস 7-এ পড়ি। আপনার চেয়ে 1 ক্লাস জুনিয়র। আর আমি এই বাড়ির মালিক নজরুল ইসলামের মেয়ে, আপনার আকাশ মামার ছোট বোন। মাথায় কিছু ঢুকলো? বর্ষার কথা শুনে মাথা ছোটোখাটো একটা ঠাড়া পড়ল। জীবনে অনেকের ক্র্যাশ হয়েছি, বাট প্রথম কারোর উপর খেলাম, সেও কিনা ভাগিনা হয়। ধ্যাৎ, খালুজান কেন যে নজরুল ভাইকে মামা বলে ডাকতে গেলেন? তোর খালুজানের উপর খুব রাগ হচ্ছে, মনে মনে এইসব ভাবতেছি। মামা, আমার মনে হয় আপনাকে জিনপরি আছর করছে। তাড়াতাড়ি কবিরাজ দেখান। কেন কেন কেন? তোমার এমন মনে হলো কেন যে আমাকে জিন পরিতে আচর করেছে? এই যে আপনাকে প্রথম দেখার পর থেকেই দেখছি যে পাগলামি করেই যাচ্ছেন। আবার বিড়বিড় করে কি যেন বললেন। ও তাই বলো? না, তেমন কিছু হয় নাই। আসলে মসজিদে যাব, লেট হয়ে যাচ্ছে তো, তাই আর কি। সুমিত, তোমার হলো? আচ্ছা বর্ষা, পরে কথা হবে, এখন মসজিদে যাই। আর এর মাঝে সুমিত বের হয়ে এসেছে, আর আকাশ মামাও বারবার তাগিদ দিচ্ছেন, তাই আর কথা না বাড়িয়ে চলে গেলাম মসজিদে। মসজিদে যাওয়ার পরেও বারবার বর্ষার কথাই মনে হচ্ছিল। ও আসলে কি আকাশ মামার বোন? যদি বর্ষা আকাশ মামার বোন হয়, তবে আজ 1 মাস পরে কেন দেখলাম? এতদিন দেখলাম না কেন? নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে আকাশ মামাকে জিজ্ঞেস করলাম, মামা, আপনারা কয় ভাই বোন? এতদিন হয়ে গেল এসেছো, এটাই জানো না? দরকার পড়ে নাই, তাই কাউকে জিজ্ঞেস করি নাই। তাহলে হঠাৎ করে এখন জিজ্ঞেস কেন করছো? ছাদে এক মেয়ে আমার সাথে কথা বললো, আর সে এটাও বললো ওর নাম নাকি বর্ষা, আর ও নাকি আপনার বোন। তাই জিজ্ঞেস করলাম, আসলে এতদিন হয়ে গেল দেখি নাই তো, তাই আর কি। ও বর্ষা আমার বোন, আর ও এতদিন আমার মামা বাড়ি ছিল। আসলে এতদিন ওর স্কুল বন্ধ ছিল তো, তাই আজকেই বাসায় ফিরেছে। আর কৌশিক, তুমি এর সাথে বেশি কথা বলো না। আমি একটু অবাক হলাম। মামা কি কোনো সন্দেহ করলো আমাকে, নাকি বর্ষার ক্যারেক্টার খারাপ, নাকি পাগল টাগল? অনেক কার্যত হয়ে জিজ্ঞেস করলাম, কেন মামা কথা বলবো না কেন? আর যেহেতু ও ক্লাস 7-এ পড়ে, সো আমার তো সেম বয়সের, তাহলে কি সমস্যা? নাকি আপনি আমাকে সন্দেহ করতেছেন যে আপনার সুন্দরী বোনের সাথে আমি আবার টিয়ে করি? থাপড়ে তোমার সবগুলো দাঁত ফেলে দিব। আমার সাথে মজা করো? বর্ষা তোমার ভাগিনা হয়, মনে রাখবা। মামা, এটা আমার মনে থাকবে, আপনার চিন্তা করতে হবে না। তবে ভাগ্নির সাথে কথা কেন বলা যাবে না, তাই আগে বলুন। সেটা তো আমি কয়েকদিন পরে নিজেই বুঝতে পারবা। আসছে এতদিন তো আর ওরে দেখো নাই, আজ দেখলা, কাল মিশবা, পরের দিন টের পাইবা। আমি মুখে কিছু বলবো না। পরদিন থেকেই বুঝতে পারলাম বর্ষার সাথে আকাশ মামা কেন মিশতে না করেছে। কারণ পরের দিন দেখলাম বর্ষা আকাশ মামাকে তুই তুকারি করে মুখে যা আসছে তাই বলে বকতেছে। কেউ কিছু বলতে গেলেই সব কিছু ভেঙে চুরে খান খান করে ফেলতেছে। দ্বিতীয় দিন দেখলাম আকাশ মামাকে খেলাচ্ছে ছোট বোন হয়ে। তৃতীয় দিন দেখলাম ওর বড়ো দাদিকে ভেদাইতেছে। চতুর্থ দিন ওর মাকেও ছাড়লো না। পঞ্চম দিন এটা মনে হয় আর ওর বাবাকে
মানে নজরুল ভাইয়ের কপালে কিছু লেখা আছে। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে নজরুল ভাই নিজেই বর্ষাকে পিটুনি দিলেন। আর সেই রাগেই বর্ষা অজ্ঞান হয়ে যায়। আসলে বর্ষা ওর বাবাকে ভয় পায়, তাই তাকে কিছু বলতে পারে নাই, আবার রাগটাও সামলাতে পারে নাই, তাই বেশিটাকে অজ্ঞান হয়ে গেছে। কি মেয়ে রে বাবা! না, আমাকে এই মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে, না হয় কখন যে কী হয়ে যায় বলা মুশকিল। আর 2 দিন পর কৌশিক মামা, শুনে যাও তো। আমি মনে মনে ভাবতেছি, এই মেয়ে আবার কী হলো? এতদিন তো আপনি বলে ডাকতো, আজ আবার এর কি হলো যে তুমি করে বলতেছে? পরের দিন মামাটা কেটে দিয়ে নাম ধরে কৌশিক শুনে যাও তো এটা বলবে। যাক বাবা, তুই করে যে বলে নাই তাতেই খুশি। আপনি মামার গোষ্ঠী গিলাই। তবে ভীষণ ভয়ে আছি, কবে না জানি তুই বলতে শুরু করে। এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই, তাই একটু কম কম কথা বলতে এবং চলার চেষ্টা করি। কিন্তু করলে কি হবে? কপালে নাই কি, ঠকঠকালে হইব কি? 4-5 দিনের মধ্যে যা বাদ রাখছিল তা শুরু করে দিল। মানে এখন আর মামা, আপনি, তুমি কোনোটাই বলে সম্বোধন করে না, সোজাসাপটা তুই। যেমন কৌশিক এটা করে দিত, ওটা করে দিত, একটু শুনে যেত ইত্যাদি। এই বাসায় সবাই খুব ভালো ও মিশুক, ভাই আপুর কথা আলাদা না করে বললেই নয়। তারা যে এই বাসার মালিক তা কখনো কাউকে বুঝতেই দেয় না। সবার সাথে হাসি খুশি রং তামাশায় মেতে থাকে। কিন্তু এই একটা মানুষ যার জন্য বাসায় সবসময় অশান্তি লেগেই থাকে। বাসায় এমন কোনো একটা লোক নাই যে তার সাথে ঝগড়া করে নাই। আবার নীতি ভালো আছে যে এই ঝগড়া করবে আর 2 দিন পর নিজে গিয়ে কথা বলবে, তাও এমনভাবে বলবে যেন কিছুই হয় নাই। যদিও কেউ কথা বলতে চায় না, কিন্তু লাভ নেই, বলতেই হবে, না বললে কুরুক্ষেত্র হয়ে যাবে। সবার মনে এক আতঙ্ক, এক ভয়, বর্ষা ভয়। তবে একটা মজার বিষয়, একমাত্র আমার সাথেই কখনো ঝগড়া করে নাই। ও আকাশ মামা বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে মাঝে মাঝে ইচ্ছে মতো বলি, মুখে চা দিয়ে আসে তাই বলি। আমি খুব শান্তশিষ্ট হলেও যখন রাগ ওঠে তখন আর নিজেকে সামলে দেখার সময় নাই। যদিও মনে মনে খুব ভয় পাই, তবে তা প্রকাশ করি না বর্ষার কাছে। আর আমি যাই বলি না কেন কখনো কিছু বলে না, শুধু মুচকি মুচকি হাসে। বুঝি না কি চলতেছে ওর মনে। সবসময় সবার সাথে মজা আড্ডা, স্কুল প্রাইভেটের খেলাধুলা করেই সময় পার করি। মামার সাথে খুব ভালো ভাব হয়ে গেছে এতদিনে। এমনকি বর্ষাদের পরিবারের সবার সাথেও খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। একদম নিজের ভাই আবার ছেলের মতো আদর করে। একটাবারের জন্য বুঝতে দেয় না যে আমি অনাথ। শুধু যে তারাই ভালোবাসে এমনটা নয়, বাসার অন্য সবাইও খুব খুব ভালোবাসে। আমি মনে হয় নিজের রুমের চেয়ে অন্যদের রুমেই বেশি থাকি। যদিও খেতে কেমন যেন লজ্জা করে, তাদের সাথে জড়াজড়িতে হার মানতে হয়। আর কখনো যদি না যাই তবে অন্তত তরকারি যা রান্না করেছে তা পাঠিয়ে দিবে। আমি আবার সেই ছোটোবেলা থেকেই মাছ, হাঁসের মাংস, খাসির মাংস, কোনো প্রকার শাক পাত্তা খাই না। তাই আমার খাওয়া একটু সমস্যা হয়, কারণ আমাদের বাসায় সবাই তো মাছ টাছ খায়, আর আমি যেহেতু খাই না সেহেতু আমার জন্য আলাদাভাবে রান্না করতে হয়। আর খালাম্মা মাঝে মাঝে রাগ করে শুধু ডাল রান্না করে রাখে আমার জন্য। তাই যে যখনই গরুর মাংস বা মুরগির মাংস রান্না করবে বা খাওয়াবে তখন আমাকে পাঠিয়ে দিবে। মাঝে মাঝে সবার আদর আপ্যায়ন পেয়ে মনে হয় আমি তাদের মেয়ের জামাই। যদিও বাসার সবাই 1টা বা 2টা করে মেয়ে আছে, মাঝে মাঝে তো কেউ কেউ বলে ফেলে আমাকে নাকি মেয়ের জামাই করবে। আর যে বলে সেদিন না হলে পরের দিন তার সাথে ঝগড়া বাঁধবেই। কে বাধাই বুঝলেন না? কে আবার হবে? ওই যে বর্ষা। বুঝি না ও কেন এমন করে। একদিক আমার স্কুল ফ্রেন্ডগুলোর সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সবসময় একসাথে চলাফেরা, ঘোরাঘুরি, মজা, আড্ডা, মাস্তি হয়। তবে তা শুধু স্কুল টাইমেই। বাসায় মামা আর বর্ষা। যদি অন্য সবার সাথে মিশতে চাই, বাট হয়ে ওঠে না। অন্য মেয়েগুলো কত কিউট, সম্পর্কেও ভাগিনা ভাতিজি হয় না। মাঝে মাঝে ইচ্ছে করে তাদের সাথে মিশি, কথা বলি, একটু থেকে আর একটু না হয় না। তবে এরকম যে সবাই আমার সাথে মিশতে বা কথা বলতে চায় তা আমি শিওর, বাট কাছে আসে না। আমিও লজ্জা বা নিজের ওয়েট বজায় রাখার জন্য মিশি না। তবে ওরা যে কেন আসে না তাই আমার মাথায় ঢোকে না। প্রথম প্রথম তো সেই কেলিয়ে কুলিয়ে হাসি মুখে কথা বলতো, কথা বলতে বলতে মনে হয় গায়ের উপর পড়ে যেত। তবে এখন কেন না, কিছু একটা কেলো আছে। তবে তাদের চোখ মুখে একটা ভয় বোঝা যায়। কিসের ভয় সেটা আমি জানি না। আমি কি ভাগ না ভাল্লুক? তবে এই কয়েকদিনে বর্ষার সাথে অনেকটা সত্ত্বেও মিশতে হয়েছে।
আর ওর সাথে মিশে যা বুঝলাম তাতে বর্ষার মনটা খুব ভালো, তবে ঘাড়ের কয়েকটা তার ছেঁড়া আর রাগিনি, তবে অন্য সব দিকেই ভালোই। প্রতিদিন আমি আর মামা সন্ধ্যার সময়টা সাইকেল নিয়ে ঘুরি, তবে মাঝে মধ্যে বর্ষা আমাদের সঙ্গী হয়। এই গধূলির সময়টা যখন আলো কমে যায়, পাখিগুলো যার যার নিড়ে ফিরে যায়, ক্লান্ত পথিক হন্তদন্ত হয়ে বাড়ির মাঠে হাঁটে, নীল আকাশ লাল হয়ে বনের মাঝে হারিয়ে যায়, তখন জীবনটা যেন রঙিন হয়ে বাঁচার উপায় পায়। মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত মন চায়। কি যেন এক অচেনা মুখে খুঁজে বেড়ায় সারাক্ষণ। কোথায় পাবো সেই অচেনা মানুষের মুখ? একটা নজর দেখলে তাকে মনটা পেতে স্বর্গের সুখ। তবে সমস্যা হলো, বর্ষা থাকলে ওর মামার সাইকেল না উঠে আমার সাইকেলে, তাও পিছনে না উঠে সামনে বসে। আর একটা মেয়ে যতই হোক না কেন ভাগ্নে, তারপরে কেমন যেন লাগে এভাবে নিয়ে সাইকেল চালাতে। আর এমনিতেই বনের ভিতর দিয়ে চালাতে হয়, তার উপরে আবার ডাবলিং, খুব বিরক্তিকর বিষয় আমার জন্য। আর এনার্জি বলেও তো একটা কথা থাকে। বিকেলবেলাটায় এমনিতেই ক্রিকেট বা ফুটবল খেলে এনার্জি সব মাঠেই ক্ষয় করে আসি, তারপর আবার ওই লবণে বস্তিটাকে সাথে নিয়ে সাইকেল চালিয়ে বনের ভিতরে একটা লেক আছে, সেখানে কিছু সময় আড্ডা মেরে তারপর বাসায় ফিরে আসি। আর সেদিন বর্ষা আমাদের সাথে যাবে, সেই দিনই ওকে লেক থেকে শাপলা ফুল তুলে দিতে হবে, তা আবার আমাকেই। মামা দিতে চাইলে নিবে না। একদিন তো ফুল তুলতে গিয়ে মামা পানিতে পড়ে গিয়েছিল, আর সেদিন আমার খুব জ্বর এসেছিল। আমি এবার পুকুর বা নদীতে কোনো জলাশয়ে গোসল করতে পারি না। অবশ্যই সেই সময় মনে হয় আমার মেয়ে চেয়ে বর্ষার বেশি কষ্ট হয়েছিল। সেই রাতে সারাক্ষণ থেকে মামা আর বর্ষা আমার সেবা যত্ন করেছিল। দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে যায়। আমি ক্লাস 8 থেকে 9-এ উঠি। বাসায় এক ভাড়াটিয়া বাসা চেঞ্জ করে অন্য বাসায় শিফট হয়। নতুন একটি ফ্যামিলি ওঠে। তাদের ফ্যামিলিতে মোট 6 জন মেম্বার। আঙ্কেল, আন্টি ও তাদের 3 মেয়ে আর 1 ভাগনা। ছোট মেয়ে কোলে, মেজরটা ক্লাস 5-এ পড়ে, আর বড়টা আমার সাথে ক্লাস 9-এ পড়ে, নাম ইশরাত জাহান মিমি। আর ভাগিনাটা আমার ক্লাসে উপরের ক্লাসে 10-এ পড়ে, নাম শুভ। শুভ ভাই আমার বড় হলেও আমার স্কুলে যেহেতু পড়তে হয় তাই আগে থেকেই চিনতাম। প্রথম দিন থেকেই খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, একদম ক্লোজ ফ্রেন্ডের মতো। এখন আর মামা ও আমি ঘুরতে বা আড্ডা দেই না। শুভ ভাইও আমাদের দলের একজন মেম্বার হয়ে যায়। এদিকে সুমিত ওর কোচিং থেকে একেবারে চলে আসে, তাই আমাদের আড্ডাও মজা বেড়ে যায়। নতুন করে ক্লাব করি, সবসময় খেলার মাস্তি, পড়াশোনা মোটামুটি চাঙ্গি উঠে গেছে। খালামণি প্রতিদিন বকে, পারলেই কেরানিও দেন। আর এদিকে মিমি মেয়েটার জন্য আমার সমস্যা বাড়তেই থাকে। আসলে মেয়েটা পড়ার পোকা, সারাক্ষণ শুধু বই আর পড়া ছাড়া কিছু বোঝে না। নিজের মতো পরেই আবার ছাদে আসে পড়াশোনা করার জন্য। এই সমস্ত মেয়ে ছেলেদের দেখলে মনটাই চাই টিপা দিয়ে গলাইয়া ফেলাই। শালীরা পৃথিবীতে জন্মায় নিচে অন্যের ছেলে মেয়েকে বোকা খাওয়ানোর জন্য। এরা পড়াশোনা করার ভাব দেখাইয়া আমাদের মতো নিরীহ শান্তশিষ্ট ভদ্র শিক্ষিত কচি কচি বাচ্চা ছেলে মেয়েদেরকে তাদের বাবা মায়ের কাছে ভাবমূর্তি নষ্ট করে। এদের অচিরেই বিনা হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার আইন করে সংবিধান করা হোক। নিজের এত ভালো রুম থেকে ছাদে আসে পড়াচ্ছে গাইতে। আসলে বুঝি না, ভাব দেখায় যে সে শিক্ষিত মহিলা, বিরাট পাশ করে ফেলবে। এই হারামের জন্য খালামণি কত কেনার নাই কেলাইছে আমাকে, আর সুমিতকে মুখে এক কথাই বলা যায় না। মিমিকে দেখোস না, কত ভালো মেয়ে, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। একটু তো অন্তত মিমিকে দেখানোর জন্য হলেও বইটা খুলে পড়তে পারোস, তাই না? কে শুনে কার কথা? ওইসব কথা শোনার টাইম অন্তত আমি, কৌশিক আর সুমিতের নাই। যার আছে সে শুনুক। তবে এই বয়সে কেলানিটা সহ্য হয় না। মিমি আবার ভর্তি হয়েছে যে কোচিংয়ে, খালুজান আমাকে সেই কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছেন, যাতে একসাথে কোচিংয়ে যাতায়াত করতে পারি আর মিমি সাথে মিশে একটু মানুষ হতে পারি। আচ্ছা, পড়াশোনা না করলে কি কেউ পশু হয়ে যায়? আচ্ছা, কত মানুষ দুনিয়াতে আছে যারা এখনও নিজের নামটাই লিখতে পারে না, তবে তারা কি পশু না অন্য কোনো জীব? এই মেয়েটা ভোর 5টায় উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েই কোচিংয়ের দিকে রওনা হয়, আর আমি নামাজ পড়ে ভোরের মিষ্টি ঘুমটাকে উপভোগ করি। এর জন্যেও খালামণির কাছে এতগুলো কথা শুনতে হয়। এই মিমি 6টার আগেই চলে যায় কোচিংয়ে,
আর তুমি নবাবজাদা 7টার আগে ঘুম থেকে ওঠো না? তোমার কি কোচিং থেকে সকালে যাওয়া মাফ করে দিছে? আমিও সেফনেস দিয়ে বোঝাই দিলাম, আসলে খালামণি হয়েছে কি, ওই মিমি মেয়েটাকে যতই ভালো মনে করো না কেন, ও আসলে 1 নম্বরের উচ্চরিতা। আসলে কোচিং শুরু হয় 7:30 থেকে, আর ও চলে যায় 6:30-এ। আসলে ওর না বয়ফ্রেন্ড আছে, তাই ও আগেই গিয়ে ইটিস পিটিস করে। আর তুমি যদি আমাকে আগে যেতে বলো তবে আজ থেকে যাব, কিন্তু আমি যদি কারোর সাথে প্রেম করি তাহলে তুমি আমাকে দোষ দিতে পারবে না। না বাবা থাক, আর তোমাকে আগে যেতে বলবো না। আর মিমি এতটা খারাপ দেখে তো একদম বোঝাই যায় না। আর হ্যাঁ, মিমির সাথে তেমন একটা মিশবা না। মিশবো না, আমি তো অনেক ভালো ছেলে, তাই না খালামণি? যাই বোঝাই না কেন, আসলে আমার মাথায় ঢোকে না মিমি এত সকালে গিয়ে করেটা কি। না, বিষয়টা আমরা নেওয়া দরকার। কোচিংয়ে ভর্তি হবার তাও প্রায় 2 মাস পরে একদিন কী যেন মনে করে সকালে কোচিংয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি ক্লাস চলতেছে নিচতলায়। ক্লাস সময় ওকে দিয়ে দেখি আমাদের সব ক্লাসমেট, কিন্তু ব্যাপারটা কি, ওরা এই সময় এখানে কি করে? কোনো স্পেশাল ক্লাস আছে নাকি আজ? আমাদের ক্লাসরুম তো দোতলায়, আর ওরা নিচতলায়। না, ভালো করে দেখতে হবে। যে লেকচার দিচ্ছেন তাকেও তো কোনোদিন দেখি নাই। আরেকবার উকি দিতেই লেকচার দেওয়ার লোকটা দেখে ফেলে আমাকে, আর লোকটা বলে, এই ছেলে, ও ভাই উকি ময়রে কি দেখো? আর তুমি কে, কি চাও এখানে? তোমাকে তো আগে কখনো দেখি নাই। কি আর দেখবো, দেখছিলাম এই পশুগুলোকে খাঁচায় ভরে কি করেন। আর আমি চাই হই না কেন, আপনাকে বলতে যাব কেন? তবে আমি এই কোচিংয়ের একজন স্বনামধন্য স্টুডেন্ট। আর আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখি নাই। হতচ্ছাড়া কি বললি হারামি? এই কোচিংয়ে আমি ম্যাথ টিচার, কোনোদিন তো আর আগে ক্লাসে আসিস নাই, না আসলে বুঝবি কেমন করে? সরি স্যার, তাই তো বলি, এত ক্লাস করি কিন্তু ম্যাথ ক্লাসটা করতে পারে না কেন? আমি ভেবেছিলাম এখানে ম্যাথ পড়ানোর মতো কোনো শিক্ষক নাই। মনে মনে ভেবে রেখেছিলাম কাল থেকে আমি পড়াবো ম্যাথ, তা আর হলো না। তবে রে হতচ্ছাড়া, কার দৌড়কে দেখে মিমির পড়াশোনায় মনোযোগ নষ্ট করার জন্য আমি, শ্রমিক, আকাশ, মামা 3 জন উঠে পড়ে লেগেছি বিভিন্ন ছলে বলে কৌশলে বাধাতেই পড়তে। যেমন রুমে পড়তে বসলেই আমি গিয়ে গল্পগুজব শুরু করে দেই এর মিমির পাশে, তাই আর তার পড়া হয় না। আবার ছাদে আসলেও গান প্লে করে মামা ভাগিনা নাচানাচি শুরু করে দেই, এখানেও আর হয় না। এই দুষ্টুমির মাঝে ভালোই এক সম্পর্ক হয়ে যায় আমাদের মাঝে, এখন আর কিছুই করতে হয় না। এমনিতেই পড়তে বসে না মিমি। আর মিমি যেহেতু আমার ক্লাসমেট ও বান্ধবী, আবার মিমির বাবা মা তাদের ছেলে না থাকায় আমাকে ছেলে বানিয়েছে, তাই ওই হিসাবে বোনও লাগে, তাই একটু বেশি মিশা যায়। আর এটা দেখে কেউ জ্বলে পুড়ে খার হয়। অন্য সবার চেয়ে বর্ষা মিমিকে কেমন যেন অন্য রকম চোখে দেখে, যেখানে শুধু ঘৃণা আর বিস্তৃত। আমাদের যে নতুন টিম ও ক্লাব বানিয়েছি, সেখানে এখন মোট 14 জন মেম্বার। পাশের পাড়াদের সাথে রোজ শুক্রবার ক্রিকেট বা ফুটবল খেলে থাকি। আর আমাদের টিমে মামা ক্যাপ্টেন আর আমি সহকারী। শুক্রবার ছাড়া বাকি দিনগুলো বাসার পাশেই একটা বড় অংশ জুড়ে মাঠ আছে, সেখানে খেলি। আশেপাশের কিছু ছেলেমেয়েরা বিকেলবেলাটা কাটাতে আমাদের খেলা দেখতে আসে। এখানে কত কত কিউট মেয়েরাও আসে। আমি যদি 4 বা 6 মারি, গ্যালারিতে পাখির গর্জন শুরু হয়ে যায়। বুঝলেন না, গ্যালারি মানে হলো মাঠের বাইরে, আর গর্জনটা করে বর্ষা একা একা করলে কি হবে? মনে হয় পুরো গ্যালারিতে লোকে ভরপুর থাকলে তারা চিৎকার করলেও যেমন শব্দ হবে ঠিক তেমনই করে একটাই। মনে হয় আমি কোনো আন্তর্জাতিক মাঠে খেলতেছি, আর আমি হয়তোবা তামিম সাকিব একটা হব। তাই উৎসাহ দেওয়ার জন্য এমন করে ওর লাফালাফি দেখে না পারি হাসতে আর না পারি কাঁদতে। আর অন্য সব দর্শকদের এলিয়েন দেখার মতো করে ওর দিকে তাকিয়ে থাকে। তবে কেউ কিছুটা বলে না, কারণ শুধু বাসার না, আশেপাশের বাসার সব মানুষ এক নামে জানে বর্ষা পাগলি। আর জেনে শুনে তো কেউ পাগলির সাথে ঝগড়া করতে আসবে না। নিজের ভাইকে সাপোর্ট না করি আমাকে সাপোর্ট করে। আবার যদি তেমন ভালো করতে না পারি বা খেয়ালে হেরে যাই, তাহলে তো কোনো কথাই নেই। ওই যা পারস না তা খেলতে আসিস কেন? হাহ, ব্যাট করে, ব্যাট ধরতেই পারে না, ব্যাটিং করতে আসে। বল করে কি ভাবনিয়া, মনে হয় ওয়াসিম আকরাম। বলে বলে বাউন্ডারি খায়, আবার খেলতে আসে। লজ্জা থাকলে আর কখনো মাঠে আসবি না। খেলায় হার জিত হবেই, তাই বলে যদি এমন করে কথা বলে তাহলে কি ভালো লাগে? এমনিতেই হেরে মন মেজাজ খারাপ হয়ে উঠছে। যদিও জানি পাগলের কথায় কান্না দেওয়াই ভালো,
তারপরও আমি মনের সব জায়গা যা মাঠে বা মাঠের বাইরে উঠতেছে তা সব বর্ষার উপর ছেড়ে ছুড়ে চলে আসি। পরের দিন আর যায় না, কারণ জানা আছে পাগলিটা মাঠে আমাকে না দেখতে পেলে ঠিক রুমে চলে আসবে, রাগ ভাঙিয়ে নিয়ে যাবে। ওর এসব পাগলামি দেখে আমি বুঝি না কিসের জন্য এমন করে। শুভ ভাই মাঝে মাঝেই আমাকে বর্ষা নাকি আমাকে লাভ করে, কিন্তু আমি এসবে পাত্তা দিই না, কানেই তুলি না, কারণ বর্ষা একটু পাগলি টাইপের, তাই মনে হয় মন চাই যা তাই করে। আর আমি তো ওর মামা হই, তবে কেমন কি না, এসব মিথ্যা কথা। আর আমি বর্ষাকে কখনো এক নজরে দেখিও না। তবে একদিন এক কাহিনীতে আমার সব চিন্তা ভাবনাকে পাল্টে দেয় বর্ষা। সেদিন বর্ষার এক বান্ধবী ঘুরতে আসে এই বাসায়। বিকেলবেলায় মাঠে যাওয়ার একটু আগে রুম থেকে বের হয়ে খেলতে যাবার প্রস্তুতি নিচ্ছে, আর ঠিক সেই সময় বর্ষার বান্ধবী ছাদে আসে। আর আমিও কেবলই মাত্র রুম থেকে বের হয়েছি, ঠিক তখন দুজনে মুখোমুখি হই, আমি আর বর্ষার বান্ধবী। যদিও আগে কখনো দেখি নাই ওর এই বান্ধবীকে, দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী। আমাকে দেখি মেয়েটি বলল, হাই, হ্যালো, আমি সাদিয়া, বর্ষার ক্লাসমেট। আর আপনি? আমি কৌশিক আহমেদ, এই বাসার ভাড়াটিয়া আর বর্ষার মামা হই। ও নাইস নেম। তা কতদিন যাবত আছেন এখানে? তাও প্রায় 1 বছর তো পার করেই ফেলেছি। বাট কেন বলুন তো? আর আগে কখনো তো আপনাকে দেখি নাই। আমি তেমন একটা আসি না, তবুও 1 বছরের বেশি সময় তাও আমি আসি না। বর্ষা তো কোনো দিন বলে নাই যে ওর এতগুলো কিউট একটা মামা আছে। বললে তো আর মিস করতাম না, তবে মনে হচ্ছে আজ থেকে রোজ দেখবেন। বুঝলাম না, কি মিস করতেছেন? আপাতত আর কিছু বুঝতে হবে না, এটুকুই থাক। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিতভাবে দেখবেন। এসব কথা বলতে বলতেই লক্ষ্য করলাম বর্ষা ছাদিয়ার ঠিক পিছনে দাঁড়িয়ে অগ্নি চোখে ছাদিয়ার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে জ্যান্ত গিলে খাবে মরিচ লবণ ছাড়াই। আমার চোখে তাকিয়ে ছাদিয়া ভয় পেয়ে আমার দৃষ্টি বরাবর তাকায়, আর সাথে সাথেই বর্ষা ছাদিয়ার উপর ক্ষুধার্ত পাগড়ির মতো ঝাঁপিয়ে পড়ে চুলচিতে থাকে। ছাদিয়া বেচারির যা অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বোঝার আগেই আক্রমণ শুরু করে দিয়েছে বর্ষা, সাথে বাঘের গঞ্জন। কি কিউট ছেলে, বলে না? আজ তোর কিউট গিরি ছুটাবো আমি। শালা হারামি লুচ্চার হাড্ডি, কাল থেকে আর কোনোদিন আমার সামনে আসবি না। লুচ্চামি করার জায়গা পাস না শালি। থাক, বাকিগুলো আপনাদের শুনতে হবে না, কিছুই বুঝতে পারতেছি না কি এমন হলো যে এমন রিয়াকশন করতেছে বর্ষা। ছাদের কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল, বেচারি কতগুলো চুল ছেড়ে ফেলেছে শয়তানটা। কষ্টে ভয়ে কাঁদতেও পারছে না, কিন্তু বুঝতেছে বলেও মনে হয় না। কি এমন খারাপ কাজ করলো যার জন্য এমন শাস্তি? যদিও একদিন থেকে ভালোই লাগছিল, কারণ কতদিন যাবৎ মেয়েদের চুল ছিঁড়াছিঁড়ি দেখি নাই। এসব দেখতে দেখতে ভালোই লাগে, তাই আমি ফ্রিতেই মজা নিচ্ছিলাম। কিন্তু না, আর নেওয়া যাবে না, ঝগড়াটিটা একতরফা হচ্ছে। আর ছাদিয়ার অতিথি হয়ে এসেছে তাকে, তাই বর্ষাকে ছাড়ানোর চেষ্টা করলাম। বাট আমার এত শক্তি নাই যে ওকে ছাড়াবো, কারণ বর্ষার শরীরে এখন অসুরের শক্তি ভর করেছে। কিছু সময় বৃথায় চেষ্টা করে ব্যর্থ হয়ে এক থাপ্পড় মারলেন বর্ষার গালে। থাপ্পড়টা মনে হয় বেশি জোরে লেগে ফেলেছিল, সাথে সাথেই গাল পিঠে রক্ত ঝরিয়ে পড়তেছে। থাপ্পড় খেয়ে বর্ষা কিছুটা শান্ত হয় আর ছাদিয়াকে ছেড়ে দেয়। বাসার সাথে সাথেই দৌড়ে পালিয়ে যায় ছাদিয়া। আর এদিকে বর্ষার গাল বেয়ে রক্ত পড়ে যাচ্ছে, সেদিকে কোনো হুঁশই নেই ওর। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এখন খুব কষ্ট লাগছে আমার, কেমন যেন একটা অন্যরকম কষ্ট বেরোচ্ছে যা আগে কখনো হয় নাই। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই বর্ষা আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে আর বলে, প্লিজ কৌশিক, আমাকে যত খুশি হয় মারতে চাস মার, কিন্তু দয়া করে আজ থেকে অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলিস না। কি হচ্ছে বর্ষা, এসব কি? আর এভাবে জড়িয়ে ধরে রেখেছিস কেন? প্লিজ ছেড়ে দে। তুই যতই আমার ভাগিনা হোস না কেন, কেউ দেখে ফেললে সমস্যা হবে, লোকে খারাপ বলবে, বাজে কথা বলবে আমাকে আর তোকে নিয়ে। প্লিজ বর্ষা ছেড়ে দে, আর আমি মাঠে খেলতে যাব এখন। আমি আজ এমনিতেই অনেক লেট করে ফেলেছি। এখন তো লেট হবেই, আমি কথা বলতেছি না। এখন যদি আমার জায়গায় যদি সাদিয়া থাকতো তাহলে আর কোনো সমস্যা ছিল না, লেট হতো না। আর লেট কি হবে, খেলতেই তো যাইতি না। দেখলাম তো সব, কত সুন্দর করে হেসে হেসে কথা বললি। বাহ, কত
পিরিত, মনে হয় লাইলি মজনুকে সাক্ষজ দেখলাম। ওই তুই নিজেকে কি ভাবছ? হ্যাঁ, দুনিয়ার সব মেয়ের জন্য তোর সময় থাকে, সবার সাথে হেসে হেসে কথা বলতে পারোস, কই আমার সাথে কখনো একটু ভালোভাবেও কথা বলতে পারোস না। আমি কি দেখতে খুব খারাপ? বুঝেছি, সব ওই ডাইনির জন্যই হয়েছে। ওরে তো আমি খাইছি, ওরে আমি পাইয়া আলু ভর্তা করে রুটির সাথে মিশাইয়া খাইয়া ফেলামো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর এখানে প্রেম ভালোবাসার আসলো কোথা থেকে? আর ও তোর বান্ধবী, তাই কথা বলেছি। অন্য কারোর সাথে তো কথা বলতে দেখেছিস কখনো? আর বললেই বা কি, তাদের তোর সমস্যা কোথায় কারোর সাথে কথা বলাতে? আমি প্রেম করি না বিয়ে করি তা দেখার তুই কে? ধ্যাৎ, বিরক্ত দিলি মোজটাকে নষ্ট করে। এখন পথটা ছেড়েই আমাকে উদ্ধার কর। আর হ্যাঁ, তুই কখনো আমার কোনো বিষয়ে না গলাতে আসবি না। ভাগে না বলে আজকের মতো কিছু বললাম না। ইনফ্যাক্ট তুই আমার সাথেও কথা বলবি না, বাসার সবার সাথেও বেয়াদবি ঝগড়া করে থাকিস। আর বান্ধবী আসছে তোর গেস্ট হিসাবে, তাকেও তুই কিনা এরকম অপমান করতে পারলি? তোর মতো মেয়ের সাথে অন্তত আমার কোনো কথা থাকতে পারে না। বলে নিচে চলে আসলাম। আর হার সময় লক্ষ্য করলাম বর্ষা আমার দিকে অসহায় ও করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদে যাচ্ছে। কেমন যেন বর্ষাকে আজ বড্ড বেশি অচেনা মনে হচ্ছিল। একটু আগের বর্ষা আর এখনকার বর্ষার মাঝে রাত দিন তফাৎ। কেমন যেন আজ বর্ষাকে কষ্ট দিয়ে নিজের কষ্ট লাগতেছে। মনে হচ্ছে বর্ষাকে না, আমি নিজেকেই কষ্ট দিলাম। যাই হোক, নিচে নামতেই মামা আর শুভ ভাই ইচ্ছা মতো করে বানাইলো আমাকে এত লেট করার জন্য। কারণটা বলতে কেউ বলতে পারলাম না। আর কী বা বলবো, এসব কি বলার মতো কথা? শুধু শুভ ভাইয়াকে কানে কানে বললাম, ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে, আগে খেলতে যাই, তারপর খেলা শেষ হলে সব বলবো। শুভ ভাই বারবার বলতেছে এখনই বলতে, আর আমি না করেই যাচ্ছি। একসময় হার মানে ভাই, পরে খেলা শুরু করি। আজ কেমন যেন খেলায় মন দিতে পারতেছি না। বারবার শুধু বর্ষার মায়াভরা সেই করুণ দৃষ্টি আর কান্না ভেসে উঠতেছে। বারবার শুধু ওর কথাগুলোই মনে ঘুরপাক খাচ্ছে। বারবার করেই চোখ যাচ্ছে সিট ছাড়া গ্যালারিতে, যেখানে বর্ষা বসে দাঁড়িয়ে চিল্লিয়ে নাচানাচি করে আমাকে উৎসাহ দেয়। কিন্তু বর্ষা আজ আসে নাই খেলা দেখতে, আর আসার কথাও না। যেভাবে মেরে কথা বলে অপমান করেছি, তাতে কোনো মেয়েই আজ জীবনের সবচেয়ে বাজে খেলাটা খেললাম। 0 রানে আউট, আবার বোলিং করে ইচ্ছা মতো পিটানি খেলাম। আমার হঠাৎ করেই পরিবর্তনটা শুভ ভাইয়ের চোখ এড়িয়ে যায় নাই। তাই খেলা শেষ কাছে এসে শুভ ভাই বলল, কৌশিক, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আর তোমার সাপোর্টার বর্ষা কই? বর্ষাকে যে আজ দেখছি না, তাহলে কি এত খারাপ খেলার জন্য বর্ষায় জড়িত? জানি না ভাই, তবে আজকে মাঠে আসার আগে একটা কাহিনী হয়েছে। তারপর সব কিছু খুলে বললাম শুভ ভাইয়াকে। আর সব শুনেই শুভ ভাইয়া বলল, বুঝলাম। আর আমি যে ধারণা করেছিলাম তাই হলো। কি বুঝলেন ভাই? আর কি ধারণা করেছিলেন? বুঝলাম যে বর্ষা তোমাকে লাভ করে আর তুমিও করো। বর্ষারটা বর্ষা বোঝে আর তোমারটা তুমি এখনো বুঝতে পারো নাই। তবে তুমি বর্ষাকে অনেক ভালোবাসো। কি বলেন এসব ভাই? আপনি জানেন না বর্ষা আমার কি হয়, আর আমার মনে ভালোবাসা হলে আমি বুঝবো না? ভাগিনী হয়, তবে রক্তের সম্পর্কের না। আর এটা কোনো বিষয় না, বুঝলা? ভালোবাসা কখনো সম্পর্ক দেখে হয় না। যখন হবার তা ঢাক ঢোল পিটিয়ে হয় না, মার্কিং করে হয় না, নিজের অজান্তেই মন থেকে হয়ে যায়। আর তোমারটাও তাই হয়েছে। মজার ছলে যে কখন প্রেমে পড়ে গেছো বুঝতেই পারোনি। না, এ কখনোই হতে পারে না। আমি পারবো না বর্ষার মতো পাগলের প্রেমে, কখনো না। তাছাড়া বর্ষা আমার ভাগিনা হয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ কৌশিক। ধন্যবাদ কেন ভাই? আসলে সত্যি কথা বলতে কি, আমি প্রথম দিনই বর্ষার প্রেমে পড়ে গেছি। ওর যা চেহারা, ফিগার, কি সুন্দর সুন্দর ঠোঁট, একদম কমলার কোয়ার মতো। ইস, সত্যি অচম্মাইরি। আমার মনে হচ্ছিল তুমি বর্ষাকে লাভ করো, দিন বলতে পারিনি। আর যখন সত্যি কথা বললে যে ওকে লাভ করো না, তাই আর নিজেকে সামলাতে পারছি না। কালকে প্রপোজ করো বর্ষাকে। শুভ ভাইয়ের মুখে এমন কথা শুনে মনে হচ্ছে মেরে ফেলি ওনাকে। এত রাগ হচ্ছে যে ভাষায় বয়স করার মতো না। শুভ ভাই, আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছেন। বর্ষার শরীর নিয়ে এত বাজে কথা বলতে আপনার একটু বিবেকে বাঁধলো না? দেখ কৌশিক, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যা খুশি তাই বলবো, তাই তোমার সমস্যা কোথায়? আপনার গার্লফ্রেন্ড হলো কবে থেকে? আর একটু আগের সব কথা শুনে তো আপনিই বললেন বর্ষা আমাকে লাভ করে। সো এসব চিন্তা বাদ দেন। বাদ দিলাম। তবে এরপরও কি বলবে যে তুমি বর্ষাকে লাভ করো না? মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন?
বোঝাতে না, প্রমাণ করিয়ে দিলাম যে তুমি বর্ষাকে কতটা লাভ করো। যদি সত্যি লাভ না করতে তবে তুমি আমার কথায় রিয়াক্ট করতে না, বাট করেছো। কারণ কি জানো? কারণটা হলো কোনো ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা সহ্য করতে পারে না। তুমি তার ব্যতিক্রম না। সো ইউ লাভ বর্ষা। নিজের কাছে কোনো যুক্তি দাঁড় করাতে পারলাম না। এখন সব শুনে বুঝতে পারছি আমি সত্যিই বর্ষাকে ভালোবেসে ফেলেছি, আর তার নিজের অজান্তেই। তাই আর কিছু না বলে শুধু মুচকে এসে মাথা নাড়ালাম। আর তা দেখে শুভ ভাই খুশিতে আত্মহারা হয়ে বলল, কনগ্রেচুলেশন। তা টিপ দিচ্ছ কবে? আর এমন সময় হুট করে আকাশ মামা চলে আসে, এসেই বলে, কিসের ট্রিট শুভ? ভাই কৌশিক প্রেমে পড়েছে, আর আজ মেয়েটাকে কৌশিককে জড়িয়ে ধরেছে। সেই খুশিতে খাওয়া দাওয়া আর কি। তাই নাকি? কনগ্রেচুলেশন মামা। তা কবে খাওয়াবা মামা? আর মেয়েটাকে? এই কাম সারছে রে শুভ ভাই, এভাবে কেন বলতে হবে মামাকে, মানে সুমন্দিকে? এখন কি বলি ওনাকে? আর এদিকে শুভ ভাই মুচকি শয়তানের মতো মুচকি মুচকি হাসছে আর হেসে যাচ্ছে, আর তা দেখে আমার গা চলতেছে। আমি চোখ টিপি মেরে বুঝিয়ে দেই যাতে আর হাটে হাড়ি না ভাঙে। আর এদিকে মামা তো বারবার করেই বলে যাচ্ছে এই ভাগ্যবতী মেয়েটাকে, যে সত্যি খুব ভাগ্যবান যে আমার মন পেয়েছে। তা কী করে যে বলি, সে ভাগ্যবতী আর কেউ নয়, সে আপনার আপন ছোট বোন। শুভ ভাই আপনি আপনি কিছু বুঝিয়ে বলল, এই আকাশ ম্যান, তোমার এত কিছু জানতে হবে না, জানলে পরে সইতে পারবে না। তার চেয়ে বেটার হয় কোনো কিছু না জিজ্ঞেস করে কৌশিকের ট্রিটে সামিল হও, আর ওকে উইশ করো যাতে কৌশিকের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য পায়, আপন করে নিজের বউ করে। যদিও মামা মনে মনে রাগ করে আছে, তার করাটাও স্বাভাবিক, কারণ আমরা সবাই সবসময় বন্ধুর মতো মিশি আর সব কথা শেয়ার করি। তাই তাকে নাম না বলাটা কিছুটা অপমানজনক। আমার ক্ষেত্রেও হলো, আমিও রাগ করতাম, বাট আমাদের তো কিচ্ছু করার নেই। তারপরেও মামা হাসি মুখে আমাকে উইশ করলো, আর সেই দিন রাতেই পার্টির অ্যারেঞ্জ করলো। সারা রাত জেগে অনেক মজা করলাম, যদিও এখনও বর্ষাকে বিষয়টা জানানোই হলো না। আর আমার চিন্তাভাবনা বর্ষা আগে আমাকে বলো, কারণ বর্ষা এখনও সবটা ক্লিয়ার করে আমাকে বলে নাই। আর আমি নিজে থেকে বলার মতো এত সাহসী হয় নাই, আর নিজে বলে নিজের ওয়েট কমানোর মতো এত পাগলও আমি নই। পরে 2 দিন আর বর্ষার সাথে সেই আগের মতো কথা বলে নাই। আসলে আমি কারোর উপর অভিমান বা রাগ করলে তার সাথে সহজে কথা বলে না, আর বলতেই কেমন যেন নিজেকে ছোট ছোট মনে হয়। তাই যদিও বর্ষা ওই বিষয়ের জন্য অনেকবার মাপ চেয়েছে, আমার পা ধরে আর মেরেছি বকেছি, আমি তা মাপ চাচ্ছে। ওকে দেখে নিজেকে কেন জানে দামি দামি মনে হচ্ছে, তাই আর একটু পার্ট নিচ্ছি আর কি। একটা মেয়ে আমার পা ধরে কান্নাকাটি করে আবার মাপ চাই, তাতে পার্ট না নিয়ে কি কোনো উপায় আছে? তাই 2 দিন পার্ট নিয়ে চললাম, 3 দিনের কথা বললাম। এদিকে মামা বারবার করে বলে যাচ্ছে মেয়েটাকে। বিরক্ত হয়ে শুভ ভাই বলেই দিলেন যে ওটা তোমার বোন বর্ষা। আর হ্যাঁ, বর্ষার শৌকতকে জড়িয়ে ধরেছিল। শুভ ভাইয়ের সত্যি বলে দেওয়াটা শুনেই কেমন যেন ভয় পেয়ে যায়, মোট কথা ঘাবড়ে যাই। মামা কি নাকি বলেন, কি ভাবেন আমাকে, কিন্তু অবাক করে দিয়ে উনি মুচকে হাসে কিছু বললেন না। পরের দিন কেমন যেন এক বোন আসে আমাদের বাসায় বেড়াতে। মেয়েটা আমার চেয়ে বড় হবে বলে মনে হয়। আমার মামা সেই মেয়েটাকে দেখেই পুরোই ফিদা হয়ে যায়, আমাকে ডেকে বলে, কৌশিক, আমি না কলকাতার জোশ সিনেমাটার বাংলাদেশি ভার্সন করতে চলেছি। তাই বলি কি, তুমি তো মামা আমার বন্ধুর মতোই, তাই নায়িকা হিসাবে তোমার এই বোনের সাথে আমি প্রেম করুম আর জোশ পার্ট 2 বানাবো। তা কি কহ ভাগিনা? না না ভাগিনা, না শালা, না তুমি আজ থেকে আমার শালা। আপনি তো মামা বানাতে চাইতেছেন, আর আমি তো অলরেডি বানিয়ে ফেলেছি জোস্ট পার্ট 2। আপনি আমার বন্ধু আর বর্ষা আমার বোন, আর আপনার বোনের সাথে প্রেম করব আজ থেকে। তবে মামা, আপনি কিন্তু জোশ সিনেমার মতো আমাকে সাহায্য করবেন, মনে থাকবে তো? আজ থেকে আমি জিত আর আপনার বোন বর্ষা শ্রাবন্তী। কৌশিক, আমি তোমাকে কিছু বলি না বলে কিন্তু অতিরিক্ত বলে ফেলতেছো। বর্ষা তোমার ভাগ্নি হয়, এটা ভুলে যেও না। আমি বলে নাই, আপনি বলে গেছেন যে আমি আপনার ভাগিনা, আর আমার বোনও আপনার ভাগিনা হয়। আপনি যদি আমার বোনের সাথে রিলেশন করতে চাইতে পারেন, তাহলে আমি কেন পারবো না? ওটা তোমার আপন বোন বা রক্তের বোন না, আর বর্ষা আমার আপন বোন। বর্ষা আমার আপন ভাগিনা না, আর রক্তের সম্পর্কও নয়, সো সব চলে। এর মাঝে সুমিতার শুভ ভাই এসে সব শুনে ফেলে। ওরা আমাকে সাপোর্ট করতেছে। ওরা তো মামাকে কৌশিকের সুমন্দি বলে ডাকতে শুরু করে দিয়েছে, আর সেই সুযোগে আমিও সুমন্দি বলে ডাকতে শুরু করলাম। তারপর থেকে সবসময় বাসায় মামা আর বাসার বাইরে আসলে সুমন্দি বলে ডাকি।
যদিও রাগ করে মাঝে মাঝে, বাট রাগ করে থাকতে পারে না সুমন্দি মামা। আর এদিকে বর্ষার সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে দেই, আর এতে বর্ষা খুব খুশি। তবে আমি আমার মনের কথা বলতে চেয়েও পারতেছি না, কেমন যেন ভয় কাজ করতেছে। আসলে কখনো রিলেশন করি নাই তো তাই। আর এটাও ভাবি যে বর্ষা যে পাগলের পাগল, রাজি হলে যদি খুশিতে নাচতে নাচতে সারা বাসায় জানিয়ে দেয় তাহলে তো আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে। আর যেহেতু বর্ষা আমার ভাগিনা হয় সেহেতু কেমনে কী করি, আবার মনকেও মানাতে পারছি না। এখন বর্ষার সাথে খুবই ভালো করে মিশি, শুধু বাসায় না বাসার বাইরে আড্ডা দেই। মামা সব জানে বাট কিচ্ছু বলে না। আমার কোচিং সকাল 7টায় আর বর্ষার প্রাইভেট সকাল 7:30টায়। কিন্তু বর্ষা আমার আগেই বাসা থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। যদি আমি আমার সময় মতো বের হয়ে রাস্তা দিয়ে দেখি বর্ষা রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমার জন্য ওয়েট করতেছে। তারপর দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যার যার গন্তব্যস্থানে চলে যাই। এটা এখন প্রতিদিনকার রুটিন। আমার সকালের শুরুটা হয় বর্ষার মুখ থেকে, কারণ প্রতিদিন ফজরের নামাজ পড়া শেষ করে আমি ছাদে যাই আর বর্ষা ঠিক তার আগেই এসে হাজির হয়। রাতে কারেন্ট চলে গেলেই বর্ষা এসে ছাদে উপস্থিত হয়। যেহেতু আমি ছাদের চিলিকোঠায় ঘরে থাকি, শুধু ছাদের দোলনায় দোল খায় আর আমার জানালা দিয়ে আমাকে দেখার চেষ্টা করে। আমিও কিছু সময় লুকোচুরি খেলে বের হয়ে এসে আড্ডা দেই। বিভিন্ন কথা আমাদের মাঝে হয়, কি যে এত বলি তাই বুঝি না, কিন্তু কেউ কাউকে বলতে পারতেছি না যে আমি তোমাকে ভালোবাসি। যদিও বর্ষা সবভাবে বোঝানোর চেষ্টা করে তবুও সরাসরি বলে না। মূলত ভয় পায় সেই দিনের জন্য সারাদিন রাত বকবক করেও কেমন যেন মন ভরে না, ইচ্ছা করে আরও কথা বলতে। আসলে ভালোবাসা খুব অদ্ভুত। যদি কখনো মা বাবা অন্য কেউ আড্ডা এসে বসতে চায় তবে তাকে বর্ষা কারোরই সাহস হয় না আমাদের মাঝে আসতে। আর আমি সুযোগ পেয়ে আকাশ মামাকে যা মন চাই তাই বলি। বেচারা একটা কথা বলে না, খারাপ কথা বললেও না। যেমন বলি, সুমন্দি আপনার বোন কিন্তু সেই, চিন্তা করেন না, আমার সাথে আপনার বোনকে বিয়ে দিয়ে দেন, এক রাতেই আপনাকে সত্যি সত্যি মামা বানিয়ে দিব, আমার ছেলের মামা। আপনার বোন এই করতে চায় সেই করতে চায় ইত্যাদি সব ফালতু কথা বলা যায়। আসলে এসব বলার পেছনে একটা কারণ আছে, সেই বাধ্য করেছে বলার জন্য। তার শুনতে মনে হয় খুব ভালো লাগে, পাগল একটা। সেদিন থেকে ফালতু কথা বলা শুরু করছি মামার সাথে, সুমন্দির সাথে। সেদিন রাতে একটা সমস্যার জন্য উনি আমার কাছে আমার রুমে আসেন। তো উনি তো আমার সেই কেমন যেন বোনের সাথে রিলেশন শুরু করেছে, তাই বিভিন্ন খারাপ কথা কথা বলতে শিখে গেছে। তো সেই বোন নাকি জিজ্ঞেস করেছে মামা বাসার ঘরে কী করবেন। আর এই পাগলটা বলতে না পেরে আমাকে এসে জিজ্ঞেস করতেছেন উনি কী করবেন। আর আমি বললাম, আপনি আপনার বউয়ের সাথে বাসার ঘরে মার খাবেন নাকি মারবেন না কী করবেন তা আমি কেমন করে বলবো? আরে বল না, বাসর ঘরে কি করে? আচ্ছা বাদ দাও, তুমি কি করবে তাই বলো। মামা আপনি সত্যি পাগল হয়ে গেছেন, বাসর ঘরে কী করবো তা আপনাকে বলবো কেন? এর আগে বলার মতো কথা। তুমি চাও তোমার বোনের কাছে আমার প্রেস্টিজ পাংচার হোক? প্লিজ মামা বলো না। বারবার না করার পরেও উনি মানতেছেন না, তাই আমি বললাম বলতে পারি, তবে একটা শর্ত আছে। আর শর্ত হলো, বলতে গেলে তো আমার বউকে নিয়ে বলতে হবে। আর আমার যেহেতু বউ নাই সেহেতু আমার জান প্রাণ আপনার বোন বর্ষাকে নিয়ে বলতে পারি যে বর্ষার সাথে বিয়ে হলে কী করব। যদি রাজি থাকেন তো বলতে পারি। আর এই পাগলের মনে হয় মাথা পুরোটাই গেছে, প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে বলে আচ্ছা ওকে নিয়েই বল। আর আমি বলতে শুরু করলাম এতদিন যা যা শুনেছি সব কিছু যা যা হয় একদম ক্লিয়ার করে। সত্যি পাগল দেখছি, এরকম পাগল আর একটাও দেখি নাই। আর সে যদি তার বোনের সাথে বাসর ঘরে কী করবো তাও শুনতে পারে তবে ফাজলামি করতে দোষ কোথায়? আর এদিকে ওয়ার্ল্ড টি20 খেলা শুরু হয়ে গেছে। তো বর্ষা আমাকে জিজ্ঞেস করতেছে আমি কোন দল সাপোর্ট করি। আর আমি বললাম ইংল্যান্ড। 2 দিন পর খেলা ছিল বাংলাদেশ আর ইংল্যান্ডের। সবাই মিলে একসাথে খেলা দেখতেছি। ইংল্যান্ড 4-6 মারলে বা উইকেট নিলে বর্ষা নাচানাচি করে, যা দেখি আমি সবার মাথা নষ্ট হয়ে যায়। যদিও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, আর আমিও খেলা শেষ হবার অপেক্ষা করছি। যাই হোক, শেষমেশ খেলাটা বাংলাদেশ জিতে যায়। আর তা দেখে আমি সবাই বর্ষার সামনে লুঙ্গি ড্যান্স শুরু করে দেই। আর বর্ষা ইংল্যান্ড হারার জন্য কান্নাকাটি করতেছে, আর আমাদের মজা করা দেখে রাগে গজ করতেছে, বাট কিছু বলতে পারতেছে না, কারণ আমি নিজেও ড্যান্স করতেছি। আর যাই হোক, বর্ষা আমাকে কিছু বলতে পারবে না বা বলেও না। তবে কান্নার চেয়ে বেশি অবাক হয়ে কিছু সময় তাকিয়ে থেকে আমার দিকে, পরে ওর রুমে চলে যায় কাঁদতে। পরের দিন সকালবেলায় বর্ষার আব্বু মানে নজরুল ভাই মানে আমার হবু শ্বশুর আমার রুমে নক করে। খুলে দেখি বর্ষা তার সাথে আছেন।
আর এখনও কেঁদে যাচ্ছেন। আর শ্বশুরমশাই সেই রেগে আছেন। আমি কি হয়েছে জিজ্ঞেস করতেই বর্ষার আব্বু বোম হয়ে ফোটে আর বলে, কি হয়েছে বোঝো না? কালকে রাতে তুমি বর্ষাকে অপমান করেছো কেন? আর সেই জন্য ও সারা রাত কেঁদে কেঁদে কাটিয়েছে। আচ্ছা ভাই, আপনি বলুন যে নিজের দেশের খেলা থাকতেও অন্য দেশকে সাপোর্ট করে, আবার হেরে যায় তো অপমান না করে থাকা যায়? আর অপমান করি নাই, তবে শুধু মজা করেছি। বর্ষা, কৌশিক তো ঠিকই করেছে। নিজের দেশকে সাপোর্ট না করে ধলা চামড়াকে সাপোর্ট করলে, তাদের পারফরমেন্সে নাচানাচি করলে তো দেশ প্রেমিকেরা মজা করবেই। আমি হলে তাই করতাম। আর দোষটা তো তোর নিজেরই। দেশটাকে না ভালোবেসে ধলা চামড়া ছাগলগুলোকে সাপোর্ট করতে গেলি কেন? আমি কি সাপোর্ট করতে চেয়েছিলাম? আমি তো কৌশিকের জন্যই সাপোর্ট করেছিলাম। কি আমার জন্য সাপোর্ট করেছিস? মানে আমি কি তোকে কখনো সাপোর্ট করতে বলেছি? তোরা 2 দিন আগে না আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কোন দল সাপোর্ট করিস, আর তুই বললি ইংল্যান্ডকে সাপোর্ট করিস, তাই আমিও ইংল্যান্ড সাপোর্ট করেছি। চুপ চুপ, একদম চুপ করে থাক, একটা কথা বলবি না। ইংল্যান্ড সাপোর্ট করে বলে কি নিজের দেশে বাদ দিয়ে সাপোর্ট করতে যাবো? আর আমি সাপোর্ট করি তাতে তোর কি? আমি করলে তোরও করতে হবে নাকি? কৌশিক তো ঠিক কথাই বলেছে। কৌশিক সাপোর্ট করবে বলে কি তুইও করবি? আমি 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 তো কৌশিক তাই সাপোর্ট করেছি, তাই বলে আমাকে অপমান করলো কেন? আমাকে কি আর তোকে আমি অপমান করেছি তার জন্য সরি। আর অপমান করব না। ইনফ্যাক্ট তোর সাথে কখনো কথা বলবো না। আজ থেকে তুই আর আমার সাথে কথা বলবি না। কি বললি তুই? তুই আমার সাথে কথা বলবি না? আব্বু, তুমি কিছু বলবে না? কৌশিক নাকি আমার সাথে কথা বলবে না? নজরুল সাহেব এতক্ষণই সব বুঝে গেছেন। আসলে শুধু উনি না, বাসার সবাই বুঝে গেছে বর্ষার ব্যবহারে যে বর্ষা আমাকে ভালোবাসে। সবাই আর চোখে তাকায়, এমনকি কানাখোসাও করে। বাট বর্ষার এমন পাগলামি প্লাস রাগি মুডের জন্যে কেউ কিছু বলার সাহস পায় না। আর আজ বাপের কাছে সব ক্লিয়ার হয়ে গেল, তবুও কিচ্ছু করার নেই। কিছু বলতে গেলে যে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে পুরো বাসায়, তাই ও যা বলে তাই মানতে হয়। বর্ষাকে দেখানোর জন্য হলেও আমাকে শাসন করতে হবে। তাই বর্ষার আব্বু আমাকে চোখ টিপি দিয়ে বলতে থাকলেন, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দিব হারামজাদা। এক বাসায় থাকো আর কথা বলবে না? রাগ করে থাকবে তাই না? মার খেতে না চাইলে এমন কথা আর একবারের জন্য বলবে না। সবসময় বন্ধুর মতো মিশবে আর আগের মতো কথা বলবে। আমি যেন তোমার নামে বর্ষার মুখে কোনো কমপ্লেন না শুনি, মনে থাকবে? চোখ মেরে কথাটি বলল বর্ষার বাবা। আমি মাথা নেড়ে বললাম, মানে মনে যেন থাকে। বর্ষা, কৌশিককে বলে দিচ্ছি, সমস্যা নেই। আর ও সবসময় তোমার সাথে কথা বলবে। এখন ঠিক আছে তো? না 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 না, কোনো কিছু ঠিক নাই। কৌশিককে তুমি চিনো না, ও এখন রাজি হলো পরে আর আমার সাথে কথা বলবে না। তাই তুমি ওকে বলো ও যেন আমার সাথে। যা বললো তা শুনে আমার মনে হলো আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে কেন। ও আল্লাহ, দড়ি ফেলাও, উপরে উঠে যাই, না হয় জমিন ফাঁকা করে দাও, ঢুকে পড়ি। বর্ষা ওর আব্বুকে বলল, আব্বু, তুমি কৌশিককে বলো যেন ও আমার সাথে কোলাকুলি করে। আমি তো দেখেছি যদি কারোর সাথে রাগারাগি হয় তাহলে বিচারে দুজনের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করায়। আর যদি কৌশিক কোলাকুলি করতে রাজি হয় তাহলে বুঝবো যে ওর আর আমার ওপর রাগ নাই। কি? এটা কেমন কথা বললি তুই? এটা কি রাখার মতো কথা হলো? আর এদিকে নজরুল ভাই ও মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কি বলবেন ভেবেই পাচ্ছে না। নিজের মেয়ের মুখে যদি এমন কথা শুনতে হয় তবে কোন পিতাই তা সহ্য করতে পারেন? কোন পিতাই তা মেনে নিতে পারেন? আর লজ্জায় উনি লাল হয়ে গেলেন। কেন রাখতে পারবি না? আমি কি এমন বলেছি যা রাখা যাবে না? তার মানে তুই এখনো রেগে আছিস আর পরে আমার সাথে কথা বলবি না, তাই তো? না না, কথা বলবো। তুই যা বলবি তাই করব। তাও এমন কিছু করতে বলিস না। মা, কি? আমি তোর মা হই? তোরে তো আমি খাইছি। আব্বু শুনছো, কৌশিক তোমার সামনে আমাকে কি বললো? আমি নাকি ওর মা হই, তার মানে আমি বুড়ো হয়ে গেছি। শুনেছো, এই মাত্র বললো সব কথা রাখবে, আমার সাথে কথা বলবে, অথচ সামান্য কোলাগুলি করতে পারছে না। দেখছো ও কতটা মিথ্যাবাদী? তোমার সামনেই কেমন করে পোল্ট্রি নিচ্ছে। আর যদি তুমি না থাকো তখন কি করবে? তুমি যদি এর বিচার না করো তাহলে আজ থেকে রান্না বান্না সব বন্ধ বাড়িতে।
কারোর মুখে খাবার তুলতে দিব না। বাড়িতে আজ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেব বলে দিলাম। আমি আর বর্ষার আপু দুজনেই ফেল করে বর্ষার দিকে তাকিয়ে আছি আর ওর পাগলামোর কথা ও কাণ্ড কারখানা দেখতেছি। কারণ ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে রাগে গজগজ করতে করতে নাড়াচাড়া করতেছে যা দেখে ভয়, রাগ, হাসি সব একসাথে আসতেছে। আমাদের এমন করে তাকিয়ে থাকতে দেখে বর্ষা কিছু বলতে যাবে, তার আগেই বর্ষার আব্বু আমাকে ধমক দিয়ে বললেন, ওই হারামজাদা কৌশিক, বর্ষা কি বলো শোনো নাই? এখন কোলাকুলি আর হ্যান্ডশেক করো, ঝগড়া মিটিয়ে নাও। আর যদি নেক্সট টাইম শুনি যে তুমি ওর সাথে রাগারাগি চেঁচামেচি করছো, তাহলে তোমার একদিন আর আমার চেয়ে কয়দিন লাগে। এ কী রে বাবা, বাপ মেয়ে দুজনে কি পাগল হলো নাকি? নিজের মেয়েকে তার হবু বয়ফ্রেন্ডের সাথে জড়িয়ে ধরে কোলাগুলি করতে বলে? আমি তো ওনার কথা শুনে লজ্জা প্লাস অবাক দুটোই হচ্ছি। আমি সেটা বর্ষার ফেরাই পড়ে বলির পাঠা হলাম। ধ্যাত, কেন যে বলতে গেলাম যে আমি কোনোদিন ওর সাথে কথা বলবো না। ধ্যাত, এখন নিজের উপরেই বিরক্ত হচ্ছি। সবচেয়ে বড় কথা হলো এটা পাগলি মেয়ে যেন তার সাথে কোলাকুলি করতে হবে, তাও জীবনে প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরা। কিন্তু কিচ্ছু করার নেই, মানতেই হবে। আর তাই না কথা বাড়িয়ে জড়িয়ে ধরলাম। রাগ উঠলেও ভালো লাগতেছে। বর্ষা লম্বায় প্রায় আমার সমান, তাই বুকের সাথে বুক মিশে আছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে মনের ভিতর। আমার লজ্জাও পাচ্ছি, কারণ বর্ষার আব্বু ওখানেই দাঁড়িয়ে ছিল, তাই তাড়াতাড়ি করে ছেড়ে দিতে চাচ্ছি। কিন্তু এ কি, বর্ষা তো এমনভাবে ধরে গেছে যে ওর তো ছাড়ার কোনো নামই নেই। আবার যে আমি জোর করে ছাড়াবো তারও কোনো উপায় নেই। এত শক্ত করে ধরে রেখে যে আমি ওর শক্তির কাছে হার মানতেছি। অনেক কষ্ট করে ছাড়ালাম এক ঝটকা দিয়ে। ছাড়ানোর পর কেমন যেন মুখ করে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে চলে গেল। আর এদিকে বর্ষার আপু লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে কৌশিককে বলল, কৌশিক ভাই আমার, উপরওয়ালার পর আমার সব মান সম্মান তোমার হাতে। বর্ষা তো তুমি ভালো করে জানো যে ওর যখন যা বলে তাই করে, আর ওর ইচ্ছা বা চাওয়া থেকে কেউ সরাতে পারে না। ওর জিদের কাছে সবাই হার মানে। ও যে কী চাচ্ছে বা কী চাবে কিছুটা বুঝতে পারলেও ক্লিয়ার না আমি। তবে আমার মনে হয় যা চাই তা তুমিও বুঝতেছো ভালো করে। প্লিজ কৌশিক, আমি তোমার বড় হয়েও তোমার কাছে 2 হাত জোর করে আমার মান সম্মান ভিক্ষা চাচ্ছি। প্লিজ, ও পাগলে চাই বলুক না কেন, তুমি নিজেকে সামলে রেখো। বর্ষাতে তোমার ভাগিনি, এটা সবসময় মনে রেখো। আর ওকে বোঝানোর চেষ্টা করো। আবার এটা মনে রেখো, বোঝাতে গিয়ে বা রাগ করে এমন কিছু করো না যাতে ভিতরে বিপরীত সমস্যার সৃষ্টি করে। তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তুমি এমন কিছু হতে দিবে না যা মানা সম্ভব না। ওনার এই কথার পরে কী বলবো কিছুই বুঝতেছি না, কারণ আমিও যে আমার অজান্তেই বর্ষাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। স্বপ্ন দেখতে শুরু করেছি ভালো লাগার স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন, নীল কাগজে মোড়ানো হাজারো স্বপ্ন। হঠাৎ করেই ওনার এমন কথা শুনে মনে হলো কেউ আমার এত যত্নে করা স্বপ্নটাকে বিষের তীরে ছিন্ন ভিন্ন করে দিল। ভালোবাসার ফুলটা ফোটার আগেই কাজ সহ উপড়ে ফেলল। ভিতর থেকে আত্মচিৎকার আসতেছে, ভিতরটা ফেটে লাল পানিটা বিষের নীল পানি হয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। কি বলবো এখন? এই রকম পরিস্থিতি তৈরি হবে তাও এত আগে তা আমার জানা ছিল না। জানলে কখনো এদিকে পা বাড়াতাম না। যদিও সব নিজের অজান্তে হয়ে গেছে, তবু স্বপ্ন দেখতাম না। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, আমি আমার দিক থেকে আপনারা এই বিশ্বাস ধরে রাখার যথাসম্ভব চেষ্টা করব। আপনি আমাকে দোয়া করবেন। ধন্যবাদ কৌশিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি আমার সম্মান রাখবে। আচ্ছা, আমি এখন চাই, আর বসে কিছু বুঝতে দিও না, কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ শুধু বাক্য পেশ করে আমারও চলে আসলাম। সুমিত আড়াল থেকে সব শুনেছে, তাই ভিতরে আসতেই আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, ভাই, আল্লাহ পাখির একই নিয়ম, যাকে দিয়েছেন সব ওজার করে দিয়েছেন, আর যাকে দেন নাই তাকে কিচ্ছু দেয় নাই। আল্লাহর না দেওয়ায়, নিয়ম না পাওয়ায় নিয়ম বারবার কেন তোমার সাথেই ঘটে? আর তুমিও কি, হ্যাঁ, উনি যা বললেন তাতে রাজি হয়ে গেলে? কেন বলতে পারলেন না যে তুমিও ওকে লাভ করো? আচ্ছা ভাইয়া, ভালোবাসা কি বিক্রি করার পণ্য যে বিশ্বাসের কাছে নিজের ভালোবাসা এভাবে বিক্রি করে দিলে? সুমিত, তুমি এসব কী বলছো? আমি কাকে ভালোবাসি আর কিসের ভালোবাসা বিক্রি করলাম? কাকে ভালোবাসা বোঝো না নাকি? বোঝার চেষ্টা করো না ভাই। আমি তোমাকে আজ নতুন দেখছি না যে আমাকে যা মন চায় তাই বুঝিয়ে দিবে আর আমি বুঝে মনে নেব। আমি জানি আমার মিথ্যা কথা সুমিতের কাছে খাটবে না, তাই আর মিথ্যার আশ্রয় নেওয়াটা শুধু পাপ ছাড়া আর কোনো কিছুই বাড়াবে না। তাই আমি বললাম,
পৃথিবী টিকে আছে বিশ্বাসের উপর, সাথে প্রতিটা সম্পর্ক। তাই বিশ্বাসকে ধরে রাখা অবশ্যই ভালো কিছু হবে। ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস টিকিয়ে রাখবো, আর আমার বিশ্বাস যে আমি ঠকবো না। আর এখানে যেন কেউ না জানে, বিশেষ করে আমার বর্ষার প্রতি ফিলিংসের কথা মনে থাকবে। সত্যি তুমি মহান ভাইয়া, আর আমিও তোমার কথা রেখে আমার বিশ্বাস ধরে রাখবো। এরপর থেকে শুরু হলো অন্যরকম জীবন। বর্ষার সাথে কথা বলি, বাট ওর আব্বুর কথা মাথায় রেখে। তবে মাঝে মাঝে যখন রাগ সামলাতে পারি না, আসলে ঠিক রাগ না, ভালোবাসা সামলাতে পারি না, তখন ওর সাথে রাগারাগি চেঁচামেচি বা কখনো ধরে মারি পর্যন্ত। ও কখনো কোনো অন্যায় প্রতিবাদ করে না। যেখানে অন্য কেউ ওর সাথে উচ্চস্বরে কথা বলতে ভয় পায় বা কেউ ভুল করেও বলে ফেললে তার জন্য তাকে পস্তাতে হয়, সেখানে আমি ওকে ধরে মাহির পর্যন্ত দেই। আর ও হয়তো বা কাঁদে, বাট আমাকে বুঝতে না দিয়ে। আর আমার এই ব্যাপারে যে কোনো উপকার হচ্ছে তা কিন্তু নয়, তাতে আরও খারাপ হচ্ছে। কারণ আমি যতদিন খারাপ ব্যবহার করি তাতেও আরও বেশি করে আমাকে চালায়, মানে আমার কাছে আসে, বেশি বেশি কথা বলে, এমনকি জোর করেই কথা বলায়, বেশি বেশি দুষ্টুমিও পাগলামি করে। আমি কথা না বললেও আরও বেশি পিছনে পিছনে ঘোরে। আর তাদেরকে বাসার সবাই বেশি বেশি সন্দেহ করে যে আমাদের মাঝে কোনো সম্পর্ক আছে। তাই বর্ষা আমার কথা শুনে বা আমাকে শুধুমাত্র কিছু বলে না বা রাগ করে না। এদিকে আমি ক্লাস 9 শেষ করে 10-এ উঠি, আর বর্ষা 9-এ। তখন জানুয়ারি মাস, শীতের সময়। বাসার সবাই মানে বড় ছোট সবাই মিলে প্ল্যান করলাম যে শীতে কারেন্ট ট্যুরে যাব। সেই বাবা সেই কাজ, বড় একটা বাস ভাড়া করা হলো পিকনিকের জন্য। কারণ বাসার সবাই তো যাবেই, আশেপাশের বাসার সবাই যাবে আমাদের সাথে। গন্তব্য কক্সবাজার। মিটিংয়ের ঠিক করা হলো সময়। দিনে সবাই হইহুল্লোড় পাড়াপাড়ি, আর গাড়িতে উঠলাম। সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়বে। 6:40 সবার গাড়িতে উঠা হয়ে গেছে। আর আমার আর সুমিতের সিট একসাথে, আর তার সামনের সিটে মামার বসার সিট। গাড়ি ছাড়ার ঠিক 5 মিনিট আগে কিছু একটা আনার জন্য আমাকে নামতে হলো। জিনিসটা এনে গাড়ির ভিতরে এসে দেখি সব উল্টাপাল্টা হয়ে গেছে। পুরো গাড়ি সবার মনে কেমন যেন এক ভয় আতঙ্ক বিরাজ করছে। আর কার দেখে কেমন যেন আমার কৌতূহল কাজ করতেছে যে একটু আগে তো সবার মনে আনন্দের ছোঁয়া ছিল, আর এই অল্প সময়ে কি এমন হলো যে সবার চোখে মুখে এমন ভয় আতঙ্ক কাজ করতেছে। আবার আমার সিটটাও পরিবর্তন। মাঝের সিটে আমি যাওয়ার কথা, সেখানে মামা ও সুমিত বসে আছে। আর একদম পিছনে একটি সিট খালি আছে, যেখানে বর্ষা জানালার পাশে বসে আছে। ওই একটা মাত্র সিট ছাড়া আর কোনো সিট খালি নাই। মানে কি এখন কি আমাকে ওই পাগলির সাথে বসে জার্নি করতে হবে? না না, এটা মানা যায় না। তাই মামাকে বললাম, মামা হঠাৎ করে কি হলো যে আমার সিটে আপনি বসে আছেন? আপনি আপনার সিটে যেয়ে বসেন, আমার সিট ছাড়েন। চুপ চুপ চুপ, একদম চুপ, একদম কথা বইল না। চুপ করে যে সিট খালি আছে সেখানে বসে যাও। কি? আমি আমার সিট ছেড়ে কেন অন্য কারো সিটে বসতে যাব? আমি পারবো না, আপনি আমার সিট ছেড়ে দিন। কেন? এখানে বসলে কি ঠোসা পড়বে, নাকি মরে যাবি, নাকি আমি পাগল যে আমার সাথে বসা যাবে না? পাগল হতে যাবি কেন? তুই তো পাগলি। আর ঠোসা না, আমি কোনো পাগলের সাথে বসে একসাথে যেতে পারবো না। আমার কথা শোনার সাথে সাথেই যেন সবার মনে ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। সময়ের দিকে কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি যেন খুন করার মতো কোনো কাজ করে ফেলেছি। আর বর্ষার আম্মু কেমন যেন ভয়ত চোখে ভয়ত গলায় হাত জোর করে ইশারা দিয়ে সব বুঝিয়ে দিল যে আমি যেন আর কোনো কথা না বাড়াই। আর বলল, প্লিজ ভাই, আমার কথা না বলে চুপচাপ বসে পড়ো। তুমি কি চাও তোমার জন্য সবার ট্যুর ক্যান্সেল হয়ে যাক? আমি বুঝতে পারছি কোনো একটা কেলু করেছে বর্ষা, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়লাম। দেখ কি ফালতু মেয়ে রে বাবা, কোন জন্মে যে কি পাপ করেছিলাম যার জন্য এমন কেউ জীবনে এসে জুড়েছে। কি সুন্দর একটা সিট ছিল মাঝখানে, আর এখন কি বসতে হচ্ছে পিছনে। কত ইচ্ছা ছিল যে সুমিতের সাথে সারা রাস্তা কথা বলতে বলতে যাব, আর তা আর হলো না। এখন পাথরের মূর্তির মতো চুপচাপ মুখে তালা মেরে যেতে হবে। আমি সিটের এক সাইডে গুটিসুটি মেরে বসে আছি। মাঝে মাঝে আর চোখে রাগি লুক নিয়ে বর্ষাকে দেখে যাচ্ছি, আর বর্ষা হাতে চাঁদ পাওয়ার মতো মুড নিয়ে মুসকি মুসকি হেসে যাচ্ছে। যদিও বর্ষা এর এই হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ভালো লাগার মতো একটা বিষয়, বাট এখন কেমন যেন প্রচুর রাগ হচ্ছে। যাই হোক, গাড়ি ছাড়লো। দেখতে দেখতে রাত 11টা পার হয়ে গেল। আর জ্যাম থাকার কারণে কেবলমাত্র চিটাগাং রোড পার হয়ে কুমিল্লা রোডে গাড়ি ঢুকলো।
আর এর মধ্যেই প্রায় সকলেই মোটামুটি ঘুমের ঘরে চলে গেছে, কারণ সকাল সকালই তো আবার ঘুরতে যেতে হবে। তাই সবাই একটা সময় নষ্ট করতে চায় নাই, শুধু আমি আর বর্ষা দুজনে জেগে আছি। যদিও বর্ষা কিছুটা তন্দ্রার মতো হয়ে গেছে, আমার আবার গাড়িতে ঘুম আসে না, তাই হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এমন সময় বর্ষা আমার কাছে আসতেছে টিপে টিপে, আর আমি একটু একটু করে অন্যদিকে চেপে বসতেছি। একটা সময় সিটের হাতলের সাথে আটকে যাই, আর বর্ষা আমার একদম কাছে এসে পড়ে। এসে আমার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। আমার তো ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, কারণ পুরো গাড়িতে সব নিজেদের লোক, যদি কেউ দেখে ফেলে। আমি ভয়ে কাঁপতেছি। আর ঠিক তখনই কী হলো? হ্যালো ভিউয়ার্স, জানতে ইচ্ছে করছে ঠিক তখনই কী হলো? আর বর্ষা কি আসলেই তার হতে পারবে? সমাজ কি তা মেনে নেবে? বর্ষার বাবা কি তা মেনে নেবে? সব মশলাতে দেবো সিজন 2-তে।